ওয়েলকাম টু গ্রাসরুট এডুকেশন। আজকে আমরা যেটা পড়াবো, নট লাইক সো কল্ড এমসিকিউ, একটা চ্যাপ্টার, বেসিক চ্যাপ্টার, যেটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। তোমরা জানো বিশেষত যারা ব্যাংকের পরীক্ষা দাও বা দেবে তাদের জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব খুব ভাইটাল। এখন এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সব থেকে বড় সাইকোলজিক্যাল প্রবলেম স্টুডেন্টদের এন্ড থেকে, যে সমস্ত স্টুডেন্টরা সেভাবে ব্যাংক দেয় না বা ভয় পায়, যাই হোক, তারা মনে করে যে স্যার তাহলে আমার এটা কি প্রয়োজন হবে। কিন্তু এই সিটিং অ্যারেঞ্জমেন্ট বা পাজেল বা এই টাইপ অফ চ্যাপ্টার কিন্তু কোশ্চেন কিন্তু আমরা সমস্ত পরীক্ষাতেই পাবো। পরীক্ষার নাম যদি সিজিএল হয়, সিএইচএসএল হয়, রেল হয় বা ডাব্লিউবিসিএস হয়, যে কোনো পরীক্ষাতেই কিন্তু আমি এটুকু বলতে পারি, অ্যাসিওর করতে পারি, সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে। ব্যাংকের সঙ্গে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে আমাদের কি হয়, স্ট্যান্ডার্ডের পার্থক্য হয়, এটাই হচ্ছে ব্যাপার, অন্য কিন্তু আর কিছু না। স্ট্যান্ডার্ড অফ দ্য কোয়েশ্চেন, ভলিউম অফ দ্য কোয়েশ্চেন সেটা ছোট বড় হয়, পাজেলটা বাড়ে, এর বেশি কিছু কিন্তু নয়। কিন্তু কিন্তু আমরা স্ট্যান্ডার্ড পাজেল করি বা সিটিং করি বা যে কোনো রকমের সিটিং পাজেল যাই করি, তার বেসিকটা কিন্তু সেম। তাই বেসিক জায়গাগুলো জানতে হবে। আজকে আমরা প্রথমে বেসিক পার্টটা ভালো করে কিছুটা জানবো, শিখবো। শেখার পরে কোন কোন জায়গাগুলো আমাদেরকে নজর দিতে হবে সেই জায়গাটা কিন্তু আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। তারপরে গিয়ে আমরা কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রশ্ন সলভ করব। খুব সোজা সোজা কোশ্চেন, যত রকম টাইপ অফ কোশ্চেন তোমরা পাবে, স্ট্যান্ডার্ডাইজেশনটা পরে ভাববো, সেটা আমরা পরবর্তীকার আরও ক্লাসে আনবো প্র্যাকটিসের জন্য। বাট সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে গেলে কি কি জিনিস একটা স্টুডেন্টের জানা দরকার, সেই জায়গাটা আগে আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করব। সব থেকে বড় কথা, যারা একদম নতুন তাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। কারণ সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে গেলে কি কি ধারণা লাগে, সবার আগে বলি, একটা কোডিং ডিকোডিং, সেখানে আমরা কিছু ওয়েজ দেখাই, কিছু সূত্র দেই, ডিরেকশন টেস্ট, ব্লাড রিলেশন, এগুলোর ক্ষেত্রে আমরা কিছু শর্টকাট, কিছু সূত্র এটসেট্রা দেখাই। বাট সত্যি কথা বলতে সিটিং অ্যারেঞ্জমেন্ট আমার তরফ থেকে বা আমাদের তরফ থেকে দেখানোর কিছু নেই। মূল প্রসেসটা বুঝে নাও। আমরা বলি যে বা তোমরা মেনে নাও যে আমার কাছ থেকে শিখেছো, ব্যাপারটা একদমই নয়। আসলে কিছু বেসিক জিনিস দেখে নেওয়ার পরে কিভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট একজন টিচার সলভ করছে সেটাই কিন্তু স্টুডেন্ট আলটিমেটলি ফলো করে বা কপি করে। সোজা কথা বলতে এই কপির মধ্যে কোনো অন্যায় নেই, এভাবেই হয়। আলটিমেটলি একজন টিচার কিভাবে সলভ করছে সিটিং অ্যারেঞ্জমেন্টটা, কোন কোন পয়েন্টটাকে কিভাবে ইউজ করছে বা মনে রাখছে, সেটা দেখেই আমরা ধীরে ধীরে নিজেদের মতো করে অ্যাজ এ স্টুডেন্ট নিজেদেরকে তৈরি করি। ক্লিয়ার? তো যাই হোক, সেই জায়গাটা আগে আমরা বেসিক জায়গা দেখে নেব সিটিং অ্যারেঞ্জমেন্টের। তারপরে আমরা বেশ কিছু কোশ্চেন, সেই রিলেটেড টাইপ অফ কোশ্চেন আমরা কিন্তু এখানে সলভ করব। যদিও বা আজকের কোশ্চেনে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেওয়া আছে, তার এগেনস্টে যে 5টা 6টা কোশ্চেন দেওয়া থাকে সেগুলো আমি দেইনি, দেওয়ার দরকার নেই। এই কারণে সিটিং অ্যারেঞ্জমেন্টটাকে সলভ করতে পারলে, অ্যারেঞ্জমেন্টটা গড়ে তুলতে পারলে আলটিমেটলি দেখবে তুমি অটোমেটিক্যালি কিন্তু তোমার এটা হয়ে যাবে, কি বলে বলো, যে কোনো কোশ্চেনের অ্যান্সার তুমি দিতে পারবে। তো যাই হোক, সেই ব্যাপারগুলো পরে আসবো। প্রথমে একটু বেসিক পার্টে আমরা চলে যাব সিটিং অ্যারেঞ্জমেন্টের। সেই বেসিক পার্টে যাওয়ার আগে, কোশ্চেনে যাওয়ার আগে বেসিক পার্টটা আমরা একটু দেখবো। চলো একটা দেখা যাক সিটিং অ্যারেঞ্জমেন্ট কিরকম হয়। সিটিং মানে বসা। আমরা কিভাবে বসি, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বসতে পারি। ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা মানে কেউ নর্থ, কেউ সাউথ, ইস্ট, ওয়েস্ট, অনেক কিছু, মানে কোনো পার্টিকুলার প্যাটার্ন বা রিদিম যখন ফলো করি না, সেই পার্টটা কিন্তু আমরা এখানে নেব না। আমরা মূলত একটা সিকোয়েন্সে বসা টাইপ। সেটা কিরকম কিরকম সিকোয়েন্স তোমরা জানো, দেখে নেওয়া যাক আমরা কত রকম ভাবে বসি। এটা কি একটা রো, এটা কি একটা রো। এই রোতে আমরা কিন্তু বসি। কিরকম ভাবে বসি, যেমন ধরো ক্লাসে যখন তোমরা থাকো বা সিনেমা হলে বা অডিটোরিয়াম বা খেলা দেখে, একটা রোতে একটা পার্টিকুলার দিকে সবাই ফেস করে আমরা থাকি। কিরকম, ধরো এই রোতে সবাইকে বলা আছে নর্থ ফেসিং, বলতে পারে অল আর ফেসিং নর্থ। এই যে নর্থ ফেসিং, এই অ্যারোটা অনেকে ইউজ করতে চায় না, না করতে পারো, কোনো অসুবিধে নেই। বাট
ভুল কমানোর জন্য, কনফিউশন কমানোর জন্য আমি কিন্তু চিরকালই সোজা বা কঠিন ম্যাটার করে না, যে কোনো সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে অ্যারোটা ইউজ করার চেষ্টা করি। কেন? অ্যারো মিনস তোমার ফেস, সেই ব্যাপারে আমি আসছি পরে। তো এটা আপাতত নর্থ ফেসিং। আবার একইভাবে তোমাকে বলতে পারে সাউথ ফেসিং, রোতে বসে সাউথ ফেসিং, সাউথ ফেসিং, ইস্ট ফেসিং বলতে পারে, ওয়েস্ট ফেসিং বলতে পারে। এখনো অবধি রোয়ের ক্ষেত্রে যে কটা টাইপ দেখালাম, যে চারটে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, সব ক্ষেত্রেই দেখো যারা বসেছে তারা সবাই সেম দিকে, সবাই ইস্টে অথবা সবাই নর্থে অথবা সবাই সাউথ বা ওয়েস্টে, তাই তো? বাট এরকমও তো হয়, দেখবে, অন্যভাবে নিও না, একটু গল্পের ছলে। যদি আমরা কখনো সখনো ওই বিকেলে হাওয়া খেতে নদীর ধারে বা বিভিন্ন জায়গায় যাই, দেখবে নদীর ধারে গিয়ে যারা বসে থাকি তারা যে সবাই নদীর দিকেই মুখ করে থাকে এরকম কিন্তু মানে নেই। অন্যভাবে কেউ নিও না ব্যাপারটাকে, তোমরা অনেক কিছু ভিজুয়ালাইজ করছো, ডোন্ট ডু দিস। কেউ নদীর দিকে আছে, কেউ কারো মুখটা নদীর উল্টো দিকে আছে। কিরকম না, ধরো এই রোতে আমরা কিছুজন বসবো, কিরকম ভাবে, ধরো এ নর্থের দিকে তাকিয়ে আছে, এও নর্থের দিকে তাকিয়ে আছে, এই লোকটি সাউথে, এ একটু সব ক্ষেত্রে তো গোসা হয়েছে, আমাদের তো বিভিন্ন সময় বিভিন্ন করে গোসা হয়, তাই এই দুজন আমরা বন্ধু বান্ধব ঘুরতে গিয়ে এর সঙ্গে গোসা হলো, আমি কি করলাম, উল্টো দিকে মুখ করে বসলাম। এ আবার এদিকে বসলো, এরও কিছু বন্ধু বান্ধব রেগে গিয়ে বললো না আমরাও উল্টো দিকে তাকাবো। তার মানে কি বলতে চাইলাম, সবাই যে সব সময় একই দিকে ফেস করবে এরকম মানে নেই। কিছুজন যেদিকে ফেস করবে, কিছুজন তার উল্টো দিকে ফেস করতে পারে। ইজ ইট ক্লিয়ার অর নট? ওকে, আগে জিনিসগুলো বোঝো, জিনিসের বেসিক জায়গাগুলো মাথায় নয়। আমাদের সমস্যা হচ্ছে আমরা টিচাররা কি করি, ডাইরেক্ট কোশ্চেন নেই, চলো প্রশ্ন করো, এইভাবে করতে হবে না। আমি মনে করি বিশেষত একদম ড্যাম নিউ স্টুডেন্ট যারা, তাদের আগে পার্টিকুলার জিনিসের কনসেপ্টটা, বেসিক আইডিয়াটা নিজের মধ্যে নিতে হবে। আর তার আগে জানতে হবে কত রকম ভাবে আমাকে অডস সামলাতে হবে, আমার সামনে কি কি ঝড় আসতে পারে। আজকে একটু অন্যভাবে এই ব্যাপারটা বলি, যখন একটা বাড়ি তৈরি হয়, সেই বাড়িটা তোমার কোন এরিয়াতে, কোন পজিশনে আছে, তার উপরে কোন দিক থেকে বৃষ্টির সময় হাওয়া বেশি চললে জলের ঝাট, বা কিভাবে বাড়িতে বৃষ্টির সময় জল ঢুকবে না, বা ছাদের ঢাল বা সমস্ত কিছু একটা সিস্টেম বা নিয়ম মেনে হয়তো। তাহলে যখনই তুমি ইঞ্জিনিয়ারকে ডেকে বা রাজমিস্ত্রিকে ডেকে বাড়ির প্ল্যানিং করছো, তখনই অলরেডি আগে এই জিনিসগুলো তোমাকে জেনে ওই এরিয়া ভিত্তিক কি করতে হয়, মিস্ত্রিকে বা ইঞ্জিনিয়ারকে বলে দিতে হয়। ঠিক একইভাবে আমি বলবো সমস্ত চ্যাপ্টারের ক্ষেত্রেই কিন্তু একটা বেসিক ধারণা আগে তোমাকে নিতে হবে। নেওয়ার পরে এরপরে কোথায় কি পিলার দেবে না দেবে সেটা আমরা পরে আসছি। তো যাই হোক, এটা গেল সিঙ্গেল রো, যেখানে কি হয়েছে, আমরা কেউ সবাই হয়তো একই দিকে ফেস অথবা উল্টো ফেস। ওকে, এবারে এসো, আরেকটা টাইপ হয়, দেখবে মুখোমুখি বসা হয় না। ধরো দুটো রো আছে, কিরকম না, আমি আরেকটা পেজ নিয়ে নেই, দুটো রো, এই রোতে কিছু কিছু ছেলে মেয়ে, ধরো এখানে 6 জন, 1 2 3 4 5 6, এখানে 6 জন ফেস টু ফেস বসে আছে, হতে পারে। এরকম ভাবেও তোমরা প্রশ্ন পাবে বা পেতে পারো। ব্যাংকে তো অবশ্যই সিজিএল, সিএইচএসএল, এমটিএস বা রেল বা বিসিএস সব জায়গাতেই পাওয়ার কিন্তু জায়গা আছে। যারা ভাবে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট মানেই এটা অনলি ব্যাংকের পার্ট, তারা সরি, কোট আনকোট একটা কথা বলতে গিয়েও বললাম না, যাই হোক, যদিও আমি বলে ফেলি, তাহলে মুখোমুখি। এই যে কেন বারবার অ্যারো দিচ্ছি, মনে তোমাদের এই প্রশ্নটা হওয়া উচিত, আসবো পরে সেটাও। এটা একটা পার্ট গেল। তাহলে রো এর প্যাটার্ন গুলো আমি বললাম, রো সিঙ্গেল রো হতে পারে বা জেনারেল ডবল রো অব দি কোশ্চেন দেয়, হয়ে গেল। এইবারে স্যার প্রশ্ন করতে পারো, স্যার এই দুটো রোতে বসলে কি সবসময় এরকম বসবে, এর কোনো গ্যারান্টি আছে? না, কোশ্চেন এরকম হতে পারে, যেভাবে ক্লাসে তোমরা বসো, আমি টিচার ক্লাস নিচ্ছি, আমার সামনে বেঞ্চগুলো আছে, তোমরা যে বসে আছো তোমরা কিন্তু এভাবে বসনি, তোমরা বসেছো কি দুটো রোই কি আছে, একই দিকে ফেসিং, তাই না? ফর এক্সাম্পল, এখান থেকে আরেকটা মাথায় আমরা ভেবে নিই, তাহলে এভাবেও তো হতে পারে, দুটো রো
যেটাকে আমরা পিঠোপিঠি বসা বলি, বলতে পারে কিনা, এর ইমপ্লিমেন্টেশন গুলো আসবো। তাহলে রো বা লিনিয়ার, এটাকে বলি লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট। তার একটা সিম্পল বেসিক আইডিয়া আমরা এলাম, এই টাইপের আমরা কোশ্চেন গুলো পেতে পারি। এরপরে কি আসবো, চলো পরে আরেকটা পেজ নেই, রোয়ের বাইরে গিয়ে, রোয়ের বাইরে গিয়ে এইবারে বক্স প্যাটার্ন বা এনসার্কেল প্যাটার্ন মানে আবদ্ধ। কিরকম, সব থেকে তার মধ্যে কমন যেটা পার্ট সেটা কি, সার্কেল। ওকে, এরকম একটা সার্কেল আছে। নর্মালি সার্কেলে যখন বসি, জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে বা 90% ক্ষেত্রে সার্কেলকে ধরে সবাই যদি বসি, ধরে নিচ্ছি আমি এখানে 8 জন, জেনারেলি 8 জন 6 জন 7 জন যা খুশি থাকতে পারে। ওকে, এরও কয়েকটা বেসিক জায়গা আছে, সেটাও আমি অবশ্যই বলবো। তখন কি হয়, সেন্টার ফেসিং জেনারেলি, আবার তার মানে আউট ফেসিং হতে পারে কিনা, সবাই আউট ফেসিং। ওকে, এই দুটো পার্টের বাইরেও কি আছে না, ধরে নাও আমি এখানে 8 জনের জায়গায় 16 জন করে দিচ্ছি, কিছু জন সেন্টার ফেসিং কিছু জন আউট ফেসিং, এটাও হতে পারে। আমি একটা ছবি এঁকে নিই, 16 করছি না, 8ই করছি। দেখো এখানে আমরা কি করব না, 1 2 3 4 5 6 7 8 অ্যাজ পার গিভেন ইনফরমেশন হবে। আমি উদাহরণস্বরূপ বলছি, ধরো এই দুজন আউট ফেসিং, এই 3 জন সেন্টার ফেসিং, এ আবার আউট ফেসিং, এ সেন্টার ফেসিং, এ আউট ফেসিং, হতেই পারে। এইভাবেও আমরা কোশ্চেন পাই। যারা অলরেডি ব্যাংকের এক্সাম দিয়েছো তারা অলরেডি এই গ্লিমস গুলো পেয়েছো। আবার বলছি শুধু ব্যাংক নয়, সিজিএল, সিএইচএসএল, এমটিএস বা ডাব্লিউবিসিএস প্রিলিমস বা মেন, বিশেষ করে মেনের ক্ষেত্রে আসতেই পারে। তো এই জায়গাগুলো একটু মাথায় রাখো, আমি বেসিক আইডিয়াগুলো দিয়ে যাচ্ছি সিটিং অ্যারেঞ্জমেন্টের। নেক্সট এইবারে কি আসবো, এগুলো, এটা কি গেল সার্কেল, তাহলে শুধুই কি এন সার্কেল ফিগার হয় সার্কেলের, আর কি হয় বলো, বক্স হতে পারে। বক্স মানে রেক্টেঙ্গুলার বক্স হতে পারে বা স্কোয়ার বক্স হতে পারে। যেমন দেখে নাও, বক্স বললাম না, এটা কি বক্স, স্কোয়ার বক্স। এটা কি বক্স, রেক্টেঙ্গুলার বক্স। একটু সোজাভাবে ভাবো, অনেক রেস্টুরেন্টে বা অনেকের বাড়িতে রেস্টুরেন্টের টেবিল বা ডাইনিং টেবিল কোথাও স্কোয়ার হয়, কোথাও রেক্টেঙ্গুলার হয়। যখন হোল ফ্যামিলি বা অনেক বন্ধু বান্ধব একসঙ্গে খেতে বসি, ঠিক যেভাবে বসে সেটা হতে পারে কিনা, ঠিক ওই সিটিং আমরা ভাবলে দেখো জিনিসটা তোমার ইজি হয়ে যাবে। এইবারে এখানের ক্ষেত্রে বসার যে ব্যাপারগুলো সেটা বিভিন্নভাবে বসতে পারে। সবাই এখানে বসলো, আবার কিছুজন চাইলে এখানে বসলো। ওকে, তাহলে একইভাবে এরকম, এক্ষেত্রে আমরা কর্নারে দেইনি, কর্নারেও বসতে পারে। এবারে ফেসিংটা ডিপেন্ড করবে, ফেসিং ডিপেন্ড করবে তোমার সিচুয়েশনের উপরে। ক্লিয়ার, তাহলে এখনো অবধি মূলত যে জায়গাগুলো, যাক, মূলত যে জায়গাগুলো দরকার তার জায়গাগুলো আমরা বললাম। একটু সময় লাগলো, বাট এই গেল, আরো কিছুটা সময় লাগবে, তারপর আমরা কোশ্চেনে যেতে পারবো। কিরকম না, অ্যারো ইমপ্লিমেন্টেশন, অ্যারো মানে ফেস। এই অ্যারো, ওখানে তো নিলয় পাল বা কোনো স্টুডেন্ট ওখানে তো বসছে না ডাইরেক্টলি, ওখানে তো কোনো মানুষ আঁকা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না। তাহলে একটা মানুষের সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে গেলে বা যে কোনো লোকের সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি বলতে পারবে, কি বলতো, সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি, রাইট অ্যান্ড লেফট। কেউ আমার ডান দিকে বসেছে, কেউ আমার বাঁ দিকে বসেছে, এই ক্যালকুলেশনটাই সব থেকে ইম্পর্টেন্ট, ওই ইনফরমেশনটাই সব থেকে বেশি করে দেওয়া থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা এটা কিভাবে সলভ করব, তাহলে দেখো প্রথম কথা, এই অ্যারো যদি এই দিকে ফেস হয়, অ্যারো পুট করলাম মানে তোমাদেরকে ডিরেকশন টেস্টে শেখানো আছে, ওখানেও রাইট লেফট লাগে। অ্যারো মানে এটা কি রাইট, এটা কি লেফট। কেউ যদি ফেস এটা হয় রাইট লেফট, এই দিকে ফেস হলে রাইট লেফট,
এইদিকে ফেস হলে রাইট লেফট। এটা অনেকে দেখাতে চায় না, ভাবে বেশি সময় নেয়, কিন্তু আমি আবার বলছি এটা লিখে নিলে যে কোনো জায়গায় রাইট লেফটটার ভাবার যে একটা টাইম কনজিউম করে সেটা করবে না। যেমন এর ইমপ্লিমেন্টেশনটা আমি রাইট লেফটে এমনি বললাম, ধরো এখানে সবাই সেন্টার ফেসিং আছে, সার্কেল বা এগুলোর ক্ষেত্রে আরো বেশি গুলিয়ে যায়, হুট করে ডান দিক বাঁ দিক ক্যালকুলেট করতে গিয়ে আমরা ভুল করে বসি। তাহলে দেখো অ্যারো বসি আমরা রাইট লেফটটা লিখে নেব, রাইট লেফট। কেন অনেকগুলো কনসেপচুয়াল ব্যাপার আছে যেগুলো আমি ধীরে ধীরে আসছি, বলতে পারলাম। একইভাবে ধরো আউট ফেসিং রাইট লেফট, এরা সেন্টার ফেসিং আছে দুজন, রাইট লেফট। ফর এক্সাম্পল এ আউট ফেসিং রাইট লেফট, সেন্টার ফেসিং রাইট লেফট, আউট ফেসিং রাইট লেফট, সেন্টার ফেসিং রাইট লেফট, সেন্টার ফেসিং রাইট লেফট, সেন্টার ফেসিং রাইট লেফট। সার্কেলের ক্ষেত্রে ওটা আমরা করতে পারতাম আগের পেজে গিয়ে। এবার একটা মজার বিষয় দেখো, এইখান থেকে এই ছবিতে দেখো রো এর ক্ষেত্রেও সেম কেস। এই যে ছবি, ধরো আমি এখানে লিখলাম, এইখানে এ বসেছে, এখানে বি, এখানে সি, এখানে ডি, এখানে ই, এখানে এফ, এখানে জি, এখানে এইচ। এই ছবির ক্ষেত্রে দেখো, আচ্ছা এর কোন দিকে বি আছে গো? এর কোন দিকে বি আছে? ডান দিকে। আচ্ছা বি এর কোন দিকে আছে? দুজনেই তো সেন্টার ফেসিং। যখন মাথায় রাখবে, যখন সবাই সেম ফেসিং, তখন এদের মধ্যে প্রত্যেকে একে অপরের ডান দিকে বাঁ দিকে থাকবে, একে অপরের ডান দিক বাঁ দিক। কিরকম? মানে আমি তোমার ডান দিক, ধরো আমি আর তুমি দুজনেই নর্থ ফেসিং আছি বা সেম ফেসিং আছি, আমার ডান দিকে যদি তুমি হও, তোমার বাঁ দিকে আমি, এই যে পার্টটা, তার মানে যখনই যেখানে ওই একসঙ্গে মিক্সিং থাকবে ডান দিক বাঁ দিক, যখনই বুঝে যাব আমি তোমার ডান দিকে আর তুমি আমার বাঁ দিকে, দ্যাট মিনস আমরা সেম দিকে ফেস করে আছি। এই ইনপুটটা বা এই ভাবনা চিন্তাটা কাজে লাগবে। একইভাবে একটা মজার বিষয় দেখো, এইখানে দেখো এটা সেন্টার ফেসিং, ধরো এটা পি, এটা কিউ হলো, পি হচ্ছে সেন্টার ফেসিং, কিউ হচ্ছে আউট ফেসিং। দেখো তো, তার মানে দুটো উল্টো ফেসিং, তাই তো? পি এর কোন দিকে কিউ আছে? পি এর কোন দিকে কিউ আছে? পি এর ডান দিকে। কিউ এর কোন দিকে পি আছে? ডান দিকে। তার মানে দুজন যদি অপোজিট ফেসিং হয় তখন একে অপরের সেম দিকে হবে। তার মানে কোন জায়গায় ইনফরমেশন পেলাম যে মৃন্ময় এন্ড জয়তী কি আছে? একে অপরের ডান দিকে আছে। কি বললাম? মৃন্ময় এন্ড জয়তী একে অপরের ডান দিকে বসেছে। তার মানে মৃন্ময় আর জয়তী অপোজিট। মৃন্ময় যদি সেন্টার ফেসিং হয়, জয়তী আউট ফেসিং, বা ভাইসি ভার্সা। এই পয়েন্টটা আমরা কাজে লাগাতে পারবো কিনা, এই ছোট ছোট পাজেলের মধ্য থেকে এই ছোট ছোট পয়েন্টগুলোকে ডিরাইভ করাটাই আসল জায়গা, ওইটাকেই ধরতে হবে। এবং সেইটা কিভাবে ধরবো তার বেসিক জায়গাগুলো আমি বললাম, বলার পরে আমি এগিয়ে যাব কোথায় না, কোশ্চেনে গিয়ে এগুলো ইমপ্লিমেন্ট কিভাবে করব সেটা দেখিয়ে দেব। ক্লিয়ার? তাহলে একে অপরের ডান দিক বাঁ দিক মানে তারা সেম ফেসিং, একে অপরের সেম দিকে, বাঁ দিক দুজনেই দুজনের বাঁ দিকে বা দুজন দুজনের ডান দিকে, তখন তারা উল্টো ফেসিং। এই জিনিসটা মাথায় থাকবে, এই পার্টগুলো মাথায় রাখতে হবে। আর লিনিয়ারের ক্ষেত্রে কয়েকটা পার্ট আমি একটু বলে নেই। লিনিয়ারটা কোথায় গেল? হ্যাঁ, ধরো আমি সিঙ্গেল রো নিচ্ছি, সিঙ্গেল রো। তোমাকে বলা আছে এই রোতে 8 জন বসে আছে, 1 2 3 4 5 6 7 8। পুরো বেসিক পার্ট বলছি, পুরো বেসিক পার্ট, মাইন্ড ইট। কি বললাম? টোটাল কজন আছে? 8 জন। ফর এক্সাম্পল এ থেকে এইচ, এ টু এইচ, মানে ABCD EFG H। ওকে, এই 8 জন সবাই ধরো নর্থ ফেসিং আছে। সঙ্গে সঙ্গে আমরা কি করব? আর কিছু না বললে তো নর্থ ফেসিংই ধরে নেব। এটা লিখতে মনে হচ্ছে সময় বেশি লাগবে, কিন্তু লাগলেও কনফিউশন কম হবে। আবার বলছি, ওকে, কয়েকটা পয়েন্ট। ধরো বললো এ আর বি এর মাঝে 3 জন আছে, দেয়ার আর 3 পার্সেন্স বিটুইন এ অ্যান্ড বি। এর মানে এটা সব জায়গাতেই লাগবে, মানে বক্সের ক্ষেত্রেও লাগবে। 1 2 3 বি। আচ্ছা আমি কি এটা ঠিক লিখলাম? এ কে বাঁ দিকে রেখেছি, বি কে ডান দিকে রেখেছি, এটাই কি বসবে? যদি বলা হয় এ আর বি এর মাঝে 3 জন থাকবে, তার মানে কি এ বাঁ দিকে বি ডান দিকে? না, এটাও হতে পারে বি এদিকে এদিকে। তো এই পয়েন্টটা আমরা যখনই পাবো তখন এই রকম লিখে রেখে সাইডে
যদি বসাতে না পারি ডাইরেক্টলি তখন কি করে নেবো, এইরকম করে নিলাম। যদি দুবার না লিখি এ ডস মানে, কারণ অনেকগুলো পয়েন্টের মধ্যে আমার মনে থাকবে না, তাই ছোট্ট করে পাশে এ বি এর মাঝে 3 জন, তার মানে এ টু বি টোটাল কজন, এটাও মাথায় রাখবে। এ টু বি টোটাল কজন, 5 জন। এবারে এ বি হতে পারে বি এ, আমি এরকম করে রাখলাম, তার মানে যে কোনো দিকে হতে পারে। ক্লিয়ার না অসুবিধা আছে? তাহলে এই পয়েন্টগুলো কাজে লাগবে কি লাগবে না? লাগবে। নেক্সট, এইবার ধরো বললো ডি ইজ সেকেন্ড টু দা রাইট অফ এইচ, ফর এক্সাম্পল ডি সেকেন্ড টু দ্য রাইট অফ এইচ। এখানে দুটো পয়েন্ট যে ভুলের জায়গা, ডি সেকেন্ড টু দ্য রাইট অফ এইচ, তাহলে ডি ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ এইচ, এটা হচ্ছে সিকোয়েন্স, একদম ক্লিয়ার। কিন্তু মজার বিষয়, তার মানে এটা ক্লিয়ার, ম্যাক্সিমাম যেখানে খুশি বসুক, ম্যাক্সিমাম এন্ডে বসলে এখানে এইচ এখানে ডি, অথবা এখানে এইচ এখানে ডি, সরি এটা এটা হতে পারে ফর এক্সাম্পল। তার মানে এখান থেকে আমি এগুলো লিখবো না, এইটুকু পয়েন্ট পেয়েছি, এই পয়েন্ট থেকে একটা জিনিস ক্লিয়ার, এইচ আর ডি এর মাঝে একজন থাকবে, এইচ এর ডান দিকে ডি, তাহলে কোনো মতেই এই দুটো পজিশনে ডি বসবে না, কেটে রাখলাম। আর কোনো মতেই এই দুটো এন্ডে এইচ বসবে না, এইগুলোকে এলিমিনেট করে রাখা। তাহলে এলিমিনেট করলে তোমার কনফিউশন কমবে। প্রত্যেকটা পয়েন্ট থেকে কিভাবে ধীরে ধীরে তুমি কনফিউশন কমাচ্ছ তার উপরেই তোমার সিটিং পাজেলের সাফল্য নির্ভর করছে। কি করলাম আমি আমি দেখিয়ে দেবো, আমি যখন কোশ্চেন সলভ করে দেখাবো তখনই তুমি এটা আরো ভালো করে ফিল করতে পারবে। কি বললাম, এই যে দুটো এইচ, এই দুটো পয়েন্টে কোনো মতে এইচ বসতে পারবে না, কেন না ডি এ এইচ এর ডান দিকে একজন ছেড়ে ডি, তাহলে ম্যাক্সিমাম এইচ এখানে বসতে পারে, কারণ তবে ডি এখানে বসতে পারবে, তাহলে এই দুটো পজিশন কখনো এইচ এর হবে না, সিমিলারলি এই দুটো পোর্শন কখনো ডি এর হবে না। এই রকম ভাবে ছোট ছোট পয়েন্টগুলো আমরা কিভাবে ডিরাইভ করব সেটা আমরা ধীরে ধীরে কোশ্চেনে গিয়ে দেখাবো। এখানে একটা পয়েন্ট গেল, এইবারে সার্কেলের ক্ষেত্রে বা বক্সের ক্ষেত্রে একটা জিনিস বলে দেই, বলে নিয়ে আমরা কোশ্চেনের প্যাটার্নে যাব। কিরকম দেখো, এক্ষেত্রে আমরা দেখছি তোর এখানে কজন আছে, এইটার ক্ষেত্রে কজন আছে, 8 জন ফর এক্সাম্পল। আচ্ছা, আগের কোশ্চেনে বলতে ভুলে গেছি, এখানে আবার বলে দেবো। মাথায় রাখবে 8 জন মানে ইভেন নাম্বার, এই ইভেন নাম্বারের ক্ষেত্রে টোটাল 8 আছে। কয়েকটা পয়েন্ট আমি বলে রাখি, তোমাকে বললো এ ইজ ফোর্থ টু দা রাইট অফ জি। কি বললাম, এ ইজ ফোর্থ টু দা রাইট অফ জি, মানে বলো তো এ থেকে জি অফ দি টোটাল কজন আগে সেটা বলো। এ থেকে জি অফ দি একটু ভাবো, কত কত বলো 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 বলো। এ থেকে জি হচ্ছে টোটাল 5 জন, কারণ এ ইজ ফোর্থ টু দা রাইট অফ জি, তার মানে জি 1 2 3 এ। একটা পয়েন্ট ক্লিয়ার। এটা অফ বলেছি বলে, এটাই যদি অফ না বলে মাথায় রাখবে, কোথায় গেল, অফ না বলে ফ্রম বলতো তাহলে কি হয়ে যেত না, জি 1 2 এ, দেখো 1 2 3 4, ফ্রম বললে এই কেসটা ফ্রম বললে, তার মানে ফ্রম মানে যা যে যার রেসপেক্টে বলা হবে সে 1 নম্বর। এটা রোয়ের ক্ষেত্রে সার্কেলের ক্ষেত্রে সব জায়গায় প্রযোজ্য, এটা রোয়ের ক্ষেত্রে সার্কেলের ক্ষেত্রে সব জায়গায় প্রযোজ্য। কারো কোনো কনফিউশন কারো কোনো অসুবিধা থাকলে বলো। আবার রিপিট করে দিচ্ছি, কি বললাম না, যদি যে কোনো ক্ষেত্রে ফ্রম সামওয়ান, ফ্রম সে 1 2 3 4, আর এটার ক্ষেত্রে অফ জি, তার মানে 1 2 3 4, এটা আমরা বারবার বলে থাকি কিন্তু স্টুডেন্টের তাড়াহুড়োয় গুলিয়ে যায়, তাই আমি রিপিট করলাম। অফ বললে সে বাদ দিয়ে তারপরের জন্য 1 নম্বর, ফ্রম বললে তাকে নিয়ে। স্যার এতবার রিপিট করার কি আছে, এতবার হ্যামার করানোর কি আছে? আরে বাবা, এটা আমার এক্সপিরিয়েন্স, হাজারবার বলা সত্ত্বেও এই জায়গাটা ভুল হয়, আর এই একটা ভুল মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট একবার ভুল হলে ফিরে আসা বড় চাপ। তো দ্যাটস ওয়াই বলে দিলাম, অফ বললে তাকে বাদ দিয়ে, ফ্রম বললে তাকে নিয়ে, রো সার্কেল বা যে কোনো জায়গায় র্যাঙ্কিংয়েও এটা কাজে লাগে। যাই হোক, এই পার্ট। এইবারে কি বললাম, যখন টোটাল 8 জন থাকবে, তোমাকে বললো এইজ 4 টু দা রাইট অফ জি, বা দেয়ার আর 3%, বা বলতে পারে দেয়ার আর 3% বা পজিশন বিটুইন এ অ্যান্ড জি, এটা যদি বলে আউট অফ 8, তার মানে জানবে এ আর জি অপোজিট, যেখানেই বসাও এ জি এখানে, বা এখানে বসলে জি এখানে।
টোটাল 8 জনের ক্ষেত্রে হলে, কারণ সব থেকে বেশি কোশ্চেন আছে 8 দিয়ে, সেই জন্য এটা আরো বেশি করে বললাম। ইভেন নাম্বার এবং 8 যদি হয়, পার্টিকুলার দুজনের মাঝে 3 জন আছে, পার্টিকুলার দুজনের মাঝে 3 জন আছে, অথবা একজন অপরজনের ফোর্থ পজিশনে আছে, বাদিক ডান দিক যা খুশি বলুক, কোন দিকে ফেসিং ম্যাটারই করে না, এক্ষেত্রেও তাই, বা মিক্সড প্যাটার্নে হলেও তাই। ওকে, দুজনের পজিশনটা দুটো অপোজিট পয়েন্ট হবে। 8 জন, 6 জন, 10 জন, 12 জন হলে কি হলো, দুটো দুটো অপোজিট পয়েন্ট পাবো কিনা? অড নাম্বার হলে অপোজিট পয়েন্ট পাবো না, কিন্তু ইভেন নাম্বার হলে একে অপরের অপোজিট পয়েন্ট পেয়ে যাচ্ছি বসার। এটা মনে থাকবে কি থাকবে না? 8 জনের ক্ষেত্রে যদি কোনো দুজনের মাঝে 3 জন বসে, বা একে অপরের ফোর্থ পজিশন লেফট বা রাইট যাই বলুক, তার মানে তারা যে কোনো দুটো অপোজিট পজিশন অ্যাকোয়ার করবে। ক্লিয়ার না? অসুবিধা আছে? তাহলে এই একটা ক্লু দিলাম, যেটা তোমার ভাবনা চিন্তাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আশা করি। ক্লিয়ার? ক্লিয়ার? এটা অসুবিধা আছে? আবার বলছি না, এ ইজ, এ আর জি এর মাঝে 3 জন আছে, 1 2 3, এটা বললো, বা এ ইজ 4 টু দা রাইট অফ জি, সেক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে যদি টোটাল নাম্বার অফ পজিশন 8 হয়, টোটাল নাম্বার অফ পার্সনস 8 হয়, তার মানে জানবে এ আর জি দুটো অপোজিট পয়েন্টে বসবে। এখানে এ বসলে জি এখানে, বা উল্টোটা, বা এ এখানে বসলে জি এখানে। দেখো যেদিক থেকে দেখো 3 জন, যেদিক থেকে দেখো 3 জন, যেদিক থেকে দেখো ফোর্থ পজিশন, লেফটে দেখো রাইটে দেখো ফোর্থ পজিশন। বলতে পারলাম? তাহলে বুদ্ধি কাটাও, এটা 8 না বলে যদি 6 হতো টোটাল, এটা 8 এর জায়গায় 6 থাকলে তখন এই মাঝেরটা কত হয়ে যেত? 2। দুজনের মাঝে দুজন আছে, মানে তারা অপোজিট পজিশনে। এই পয়েন্টটা তখন ফোর্থ না হয় কি হয়ে যেত? থার্ড হয়ে যেত। বলতে পারলাম? সিম্পল ব্যাপার। তাহলে টোটাল 10 জন থাকলে অ্যাপ্লাই করো তো। ধরো টোটাল সার্কেলের সারাউন্ড করে 10 জন বসে আছে, কখন বুঝতে পারবো দুজন দুজনের অপোজিট? দুভাবে বলা যায়। এক, আমি বলে দিলাম যে রাহুল আর মিনময় একে অপরের অপোজিট পজিশনে বসেছে, এটা ডাইরেক্ট বলা যায়। অথবা ইনডাইরেক্ট কি, টোটাল 10 জন বলেছি, রাহুল ইজ ফিফথ টু দ্য রাইট অফ বা লেফট অফ মিনময়। ওকে, রাহুল ইজ ফিফথ টু দ্য রাইট অফ, মানে যত 2 2 বাড়বে তখন এটা এক এক করে বেড়ে যাচ্ছে, যত 2 কমবে এখানে এক এক করে কমবে। 8 ছিল বলে এখানে 4, 6 হলে এখানে 3, এটা 10 হলে তাহলে এটা কত হয়ে যাবে? 5 হয়ে যাবে। আর মাঝখানের সংখ্যাটা সেই হিসেবে কমবে বা বাড়বে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে মোরললেস বেসিক জায়গা। একটু সময় নিলাম, কিন্তু আমি বলবো বিশেষ করে বিগিনারদের ক্ষেত্রে, বিশেষ করে বিগিনারদের ক্ষেত্রে এই পয়েন্টগুলো একটু মাথায় নিয়ে নিতে পারলে খুব সুবিধা হবে। তো যাই হোক, মোটামুটি বেসিকের একটা জায়গা আমরা বললাম, এরপরে আমরা কোশ্চেনে যাব ধীরে ধীরে। ওকে, তো যাই হোক, যাওয়া যাক আমাদের কোশ্চেনে। যাই হোক, আমরা এগিয়ে যাব আজকের কোশ্চেনগুলোতে। ভ্যারাইটিস অফ কোশ্চেন, লিনিয়ার বা এ, সবগুলোই কিন্তু আমরা ধীরে ধীরে দেখে নেব। চলো দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে খুব সোজা একটা কোশ্চেন, খুব সোজা কোশ্চেন। এই যে কোশ্চেনটা, এটা রেলে আসতেই পারে, এটা সিজিএল এ আসতেই পারে। আগে এগুলোই ব্যাংকে আসতো, এখন ব্যাংকে এতটা ইজি আসে না জেনারেলি, যদিও বা সহজ কঠিন নিয়ে ভাবি না। এবারে একটা প্রশ্ন, স্যার সিটিং অ্যারেঞ্জমেন্ট আপনার সব ঠিক হয় না, আপনি সব পারেন না? পারি না। ভুল আমারও হয়, অন স্পট ভুল হতে পারে, করা জিনিসও ভুল হয়, বাট আমাকে কেউ কখনো সিটিং অ্যারেঞ্জমেন্ট দিলে আমি ট্রাই করি, পেরে গেলে ভালো, না পারলে ভুল হতেই পারে। সমস্যাটা কোথায়? যখন তোমরা দেখো একজন টিচারকে যা সিটিং অ্যারেঞ্জমেন্ট করাচ্ছে, যা দিচ্ছ তা নয়, মাইন্ড মাই ওয়ার্ড, যে সিটিং অ্যারেঞ্জমেন্ট তুমি দিচ্ছ সেটা না, আমি যে সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমার সামনে নিয়ে আসছি, যখনই দিচ্ছি, ও তোরা পারিস নি, এই দেখ এটা এই হবে ওই হবে ওই হবে, আলটিমেটলি ওয়ান শট সেটা ঠিক, ওয়ান শট সেটা ঠিক। এর ফলে তোমার আমার প্রতি একটা ভালোবাসা, একটা সম্মান, অনেক কিছু বেড়ে গেল। উল্টো রাদার তুমি ট্রাই করতে গিয়ে যখন মিস হচ্ছে বা পারছো না বা ভুল হচ্ছে, সমস্যাটা কি হচ্ছে? তুমি ইল কনফিডেন্ট হচ্ছে আমার দ্বারা হবে না। কিন্তু যদি আমার ভুল হয়, এই যে আমি বললাম, এটা তোমাকে কনফিডেন্ট করবে যে স্যার এতদিন ধরে পড়াচ্ছে, স্যারের ভুল হলে তো আমারও ভুল হতে পারে, হতেই পারে। ইটস আ মোমেন্ট। আলটিমেটলি সিটিং পাজেলের ক্ষেত্রে কিছুটা ট্রায়াল এন্ড এরর সিস্টেম, বারবার বলছি, পসিবিলিটিগুলোকে ইউজ করা। চলো শুরু করা যাক, দেখা যাক কি বলা আছে। 7 পিপল, ভাই অঙ্কন, বিশাল, চুমকি, দীপক, ইমান, ফাতিমা অ্যান্ড গীতা সিট ইন এ রো। তাহলে এটা রো আছে। ওকে, অল অফ দেম আর ফেসিং টুয়ার্ডস দ্য নর্থ, সবাই নর্থের দিকেই তাকিয়ে আছে, তার মানে সেম ফেসিং, অসুবিধা নেই। তাহলে টোটাল কজন আছে বলেছে? 7।
1 2 3 4 5 6 7 সবাই নর্থ ফেসিং। আর জানবে আমি বোর্ডে করতে যে সময় লাগবে তার থেকে কম সময় তোমাদের লাগবে, কারণ বোর্ড ওয়ার্ক মানেই সেটা টাইম টেকিং, প্লাস আমি কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ইলাবোরেট করে করে বুঝিয়ে বুঝিয়ে তোমাকে করাবো। দ্যাটস ওয়াই আমার যা টাইম লাগে তুমি ভেবো না স্যার এটা অনেকটা টাইম, তুমি যখন নিজে করবে তার থেকে অনেকটা কম সময় লাগবে, কারণ তোমার তখন কাউকে বোঝানোর দায় নেই। ক্লিয়ার? তো যাই হোক, ভয় পাওয়ার কিচ্ছু নেই। দেখো এবারে কি বলা আছে, এবারে টু পিপল সিট বিটুইন গীতা অ্যান্ড অঙ্কন। গীতা আর অঙ্কনের মাঝে কজন আছে? দুজন। 1 সেকেন্ড করে রাখলাম এই রকম। বলতে পারবে কেন এরকম করলাম? ইমোজি ভেবো না, হাসির ইমোজি, সুন্দর গোলটা হয়ে গেছে তা নয় কিন্তু, কারণ গীতা ডান দিকে অঙ্কন বাঁ দিকে, বা ভাইসি ভার্সা উল্টোটা হতে পারে, আমি তো জানি না। এইটা না দিয়ে রাখলে আমি গীতায় ডান দিকে দুদিকে এ বসে যাব। যদি আমি ডেফিনেটলি ওখানে পেয়ে যেতাম যে গীতার ডান দিকে অঙ্কন আছে, তাহলে এই লাইনটা দিতাম না। ক্লিয়ার? তাহলে আমি ওখানে বসতে পারছি না, পয়েন্টটা ছোট্ট করে রাখলাম এখানে। নেক্সট পয়েন্ট কি বলা আছে? টু পিওর গীতা অ্যান্ড অঙ্কন হয়ে গেল। নাইদার গীতা নর অঙ্কন সিট অ্যাট দ্য এন্ড অফ দ্য রো। এবারে মজার বিষয়, তাহলে আচ্ছা গীতার অঙ্কনের মাঝে দুজন, গীতার অঙ্কন কিন্তু কোনো মতেই এখানে বসবে না, গীতা আর অঙ্কন এখানে বসবে না। আচ্ছা এই দুটো পয়েন্ট গীতা বা অঙ্কন বসবে না মানে এই দুটো ছেড়ে দুজন তো মাঝে এই জায়গাটাও গীতা বা অঙ্কন কি হতে পারে? কারণ দেখো গীতা এখানে বসলে অঙ্কনকে এখানে বসতে হবে, বা অঙ্কন এখানে বসলে গীতা বা এ, তাই এটা সম্ভব নয়। গীতা আর অঙ্কনের জন্য এই তিনটে পজিশন টোটালি ব্লকড। কারো কোনো কনফিউশন থাকলে বলবে। দীপক সিট সেকেন্ড টু দ্য রাইট অফ গীতা, দীপক সিট সেকেন্ড টু দ্য রাইট অফ গীতা, রাইট অফ গীতা, দীপক সিট সেকেন্ড টু দ্য রাইট অফ গীতা। 1 2 সেকেন্ড ফ্রম বললে এটা গীতার এ পাশাপাশি হয়ে যেত। ওকে, এটা একটা পয়েন্ট আমাকে বলা আছে। এইবারে তার মানে এটা ক্লিয়ার, গীতা কোনো মতে এখানেও বসবে না, তাই না? কারণ গীতা এখানে বসলে ডান দিকে একজন ছেড়ে দীপক বসানোর জায়গা নেই। একইভাবে এই জায়গাতেও গীতা দীপক এখানে বসবে না, দীপক এখানে কোনো মনে বসবে না, দীপক কিন্তু এখানেও বসবে না, কারণ দীপক যেখানে বসবে তার বাঁদিকে দুটো জায়গা ফাঁকা রাখতে হবে, কিন্তু দীপক এখানে বসবে না। ওকে, পরে কি বলা আছে? পরে পরে কি বলা আছে? আচ্ছা গীতা এখানে বসলে দীপক এখানে, এখানে অঙ্কন, হ্যাঁ বসার জায়গা আছে, পরে আসছে। দীপক ইজ সিট সেকেন্ড টু দ্য রাইট অফ গীতা, এটা হয়ে গেছে। বিশাল ইজ আ নেবার অফ দীপক। আচ্ছা বিশাল দীপকের নেবার, তার মানে এই নেবার মানে কি বলতো? পাশাপাশি, কে কোন দিকে জানি না। এই নেবার কথাটা মারাত্মক। কিরকম? আমার ডান দিকে যে সেও নেবার, আমার বাঁ দিকে যে সেও আমার নেবার। ওকে, দীপক আর বিশাল নেবার। অলরেডি একটা সিকোয়েন্স পেয়েছি, তাহলে বিশালের পজিশনটা এখানেও হতে পারে বা এখানেও হতে পারে, কারণ এটাও তো নেবারিং পজিশন। আসবো, এখন আসছি না। ওকে, পরে গেল বিশাল ইজ দ্য নেবার অফ দীপক। ইমন সিট সেকেন্ড টু দ্য লেফট অফ বিশাল, ইমন বিশালের বাঁদিকে 2 নম্বর, এটা ক্লিয়ার? ইমন বিশালের বাঁদিকে। স্যার তাহলে এখানে কি দীপক বসিয়ে দিতে পারবো? না শিওরলি এখন বলতে পারবো না, পরে আসছি। লেফট অফ বিশাল। ফাতিমা সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ চুমকি, ফাতিমা ইমিডিয়েট লেফট, লেফট অফ চুমকি, তাহলে চুমকির ঠিক বাঁদিকে হচ্ছে ফাতিমা। এইবার আমাকে ট্রায়ালে যেতে হবে। মূলত গীতার অঙ্কনের মাঝে দুজন, তার মাঝে পেয়ে গেছি গীতার ডান দিকে একজন ছেড়ে ডি। তাহলে গীতাকে আমরা এই জায়গাতে ট্রাই করি, কালারটা চেঞ্জ করে দেই, তাহলে ভুল হলে তখন চেক করা যাবে। গীতাকে এখানে বসালাম, তাহলে গীতা এখানে বসলে অঙ্কন এখানে কি না, সরি ভুল করলাম, অঙ্কন এখানে, তাহলে দীপক এখানে। আচ্ছা দীপকের সঙ্গে বিশাল থাকবে, তাহলে বিশালের একটা জায়গা পড়ে থাকলো, যদিও বা হ্যাঁ ঠিকই আছে বিশাল। এইবারে বলা আছে বি থাকবে, বি এর বাঁদিকে একজন ছেড়ে ই, তাহলে ই এখানে বসে গেল। কারো কোনো অসুবিধা আছে? আর ভুল কোথায় হয়েছে? ঠিক তো হয়নি, কারণ এফ আর সি পাশাপাশি বসবে বলাই আছে, এফ আর সি পাশাপাশি বসবে, পজিশন পেলাম না। হতেই পারে, যেহেতু ট্রায়াল করছি, তাহলে আমরা গীতাকে ট্রাই করব কোথায়? গীতাকে যদি এই জায়গাটায় ট্রাই করি সেক্ষেত্রে কি হয়ে যাবে? অঙ্কন এখানে, যেটা আবার সম্ভব নয়, তাহলে এটাও আমার বাদ। তাহলে গীতা এখানে, দুজন ছেড়ে অঙ্কন তাহলে এখানে, তাহলে দীপক তখন এখানে,
তাহলে বিশাল এখানে, ওকে, তাহলে ই এখানে, ই তো এখানে বসবে না বলেনি, ওকে। এইবারে দেখো এফ আর সি পাশাপাশি, এফ অ্যান্ড সি, তো দিস ইজ দ্য রাইট সিকোয়েন্স, দিস ইজ দ্য রাইট সিকোয়েন্স, বলতে পারলাম। এইবারে দেখো কেউ যদি এইখানে আগে ট্রাই করতো সে উত্তরটা পেয়ে যেত। এইবারে মজার বিষয় বলি, আমি জানি পজিশনটা কি, কিন্তু আমি যদি এক চান্সে করে দেই প্রথমেই, তাহলে এই ট্রায়ালের যে একটা প্ল্যানিং বা ট্রায়াল যে দরকার হবে বা ভুল যে হতে পারে, আমাকে প্রয়োজনে যে অ্যাডাপ্ট করতে হবে বা চেঞ্জ হতে হবে, সেটা তোমাদের মাথায় জেনারেলি আসবে না। দ্যাটস ওয়াই আমি তোমাকে এই ট্রায়ালটা আগে করে দেখালাম। এই কোশ্চেন আমার আগে করা আছে অলরেডি, তাহলে আমি চাইলেই ডাইরেক্ট এখানে বসতে পারতাম এই পজিশন নিয়ে, তাহলে তোমাদের কাছে আমার ইমেজ আরো বাড়তো, ও দারুণ স্যার এক চান্সে করে দিচ্ছেন। বাট দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট। সেই জন্য আমি কি করলাম, আমি প্রথমে ট্রায়ালটা বসালাম এবং এই সিচুয়েশনের মধ্যে দিয়ে একটা স্টুডেন্টকে যেতে হবে এবং চিন্তা ভাবনাগুলো কি আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। কারো কোনো কনফিউশন, কারো কোনো অসুবিধা থাকলে বলো। নেক্সট, এবারে এটা রিলেটেড বিভিন্ন প্রশ্ন করতে পারে যে দুটো এন্ডে কে কে বসে আছে, উত্তর হবে ইসি, বা বলতে পারে হু আর দ্য নেবারস অফ বি, হু আর দ্য নেবারস অফ বি, বি এর নেবার কারা, জি অ্যান্ড ডি, বা বলতে পারে হু ইজ থার্ড টু দ্য রাইট অফ বি, হু ইজ থার্ড টু দ্য রাইট অফ বি, তখন উত্তর হবে এফ। এই রকম বিভিন্ন প্রশ্ন এখান থেকে তোমরা পাবে, কিন্তু সেই প্রশ্ন সলভ করার জন্য সবার আগে কি লাগবে না, এই অ্যারেঞ্জমেন্টটাকে তোমাকে প্রপারলি করতে হবে। কারো কোনো অসুবিধে, কারো কোনো কনফিউশন থাকলে বলো। এগিয়ে যাব পরের কোশ্চেনে, দেখে নাও। খুব ছোট্ট কোশ্চেন, একটু টাইপটা মনে হয় পাল্টেছি, হ্যাঁ সার্কেল আছে এবিসিডি ই এফ এন্ড জি, এখানেও 7 জন আছে, ইভেন নাম্বার নেই কিন্তু, এবিসিডি ই এফ এন্ড জি 7 জন সিটিং অ্যারাউন্ড এ সার্কেল ফেসিং অ্যাট দ্য সেন্টার, বাদ বাকি ইনফরমেশন গুলো দেওয়া আছে। চলো এটা আমরা কিভাবে করছি সেটা একবার দেখো। এ বি সি ডি ই এফ এন্ড জি আর সিটিং অ্যারাউন্ড এ সার্কেল ফেসিং অ্যাট দ্য সেন্টার, সার্কেল বলেছে তাই তো, ওকে। কজন আছে গো, 7 জন, 1 2 3 4 5 6 7, সবাই সেন্টার ফেসিং। ওকে, সেন্টার সার্কেলের ক্ষেত্রে সুবিধে সবাই যদি হয় যে কোনো পয়েন্ট থেকে শুরু করা যায়, যেখান থেকে বলবে সেখান থেকেই করা যায়, দিয়ে করতে হবে। এফ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এ অ্যান্ড সেকেন্ড টু দ্য, এই যে অ্যান্ড এর পরে এই 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 সেকেন্ডে কে, অ্যান্ড সেকেন্ড টু দ্য রাইট অফ জি কে, কে এফ, এফ এফ ইজ, এফ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এ অ্যান্ড মানে এফ হিমসেলফ সেকেন্ড টু দ্য রাইট অফ জি। তাহলে আমি এফ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এ, ধরো একে এখানে বসালাম, স্যার একে এখানে বসালে হবে না, হ্যাঁ হবে স্যার, একে এখানে বসালে হবে না, দেখিয়ে দেবো, তার আগে দেখে নাও। এফ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ, এফ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এ, তাহলে বাদিক এফ এখানে। এই রাইট লেফট না লিখলে দেখো দুবার ভাবতে হচ্ছে কিভাবে, যেভাবে মোবাইল বা কম্পিউটারে কেচ হয় না, কেচ কেচ ফাইল, কেচ মেমোরি, যেটা তুমি দেখতে পাবে না বাট একটা মেমোরি খেয়ে রাখেন, নষ্ট করে, একইভাবে এই যে ভাবনা, ডান দিক বাদিক, এই যে ভাবছি, এটা একটা টাইম খেয়ে নেয়, যেটা আমরা ফিল করতে পারি না বা যেটা আমরা ক্যালকুলেট করতে পারি না, বলতে পারলাম, যেটা টাইম খেয়ে নেয় বা ক্যালকুলেট করতে পারি না, তাই লিখে রাখলে সেই টাইমটা অনেকটা কমে যাবে। তাহলে এফ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এ অ্যান্ড সেকেন্ড টু দ্য রাইট অফ জি, সেকেন্ড টু দ্য রাইট অফ জি। আচ্ছা এফ জি এর ডান দিকে, এফ তো আগে বসে গেছে, সবাই সেম ফেসিং, এফ জি এর ডান দিকে, তাহলে জি এফ এর বাম দিকে, তাহলে 1 2, ওকে। এফ ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ জি, মিললো, রাইট অফ জি। ই ইজ থার্ড টু দ্য রাইট অফ বি, আচ্ছা ই ইজ থার্ড টু দ্য রাইট অফ জি, তার মানে ই আর জি এর মাঝে দুজন থাকবে। আচ্ছা সেই রকম কেস হলে দেখো 1 2 এই জায়গাটা হতে পারে, অথবা এই 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 জায়গাটা হতে পারে, কিন্তু কোনো মতে এই জায়গাটাতে জি বসবে না, এইখানে জি বসলে তুমি কোনো দিকেই এই জায়গাটা এই সিকোয়েন্সটা আনতে পারবে না, তাই চাইলে জি কে ই কে ওখানে কেটে রাখতে পারো, কিন্তু যাই হোক বলে দিলাম ই ইজ থার্ড টু দ্য রাইট অফ, ভুল করলাম তো, ভুল হলো,
ই ইজ থার্ড টু দ্য রাইট অফ বি, বি জি নয় তো বি এটা, ই ইজ থার্ড টু দ্য রাইট অফ বি 1 2 3 হ্যাঁ, অ্যান্ড ইজ নট অ্যান ইমিডিয়েট নেবার অফ এফ, if E is third to the right of B and is not an immediate neighbor of D, is neighbor of F, F এর পাশে কিন্তু E বসবে না, তাহলে E এর জন্য এই পজিশন বাদ, E এর জন্য এই পজিশন বাদ, তাই না? E এর জন্য এই পজিশন বাদ, অলরেডি যেহেতু এ রাখতে হবে, ঠিক আছে হয়ে গেল, ইজ নট অ্যান ইমিডিয়েট নেইবার অফ F, D is third to the right of C, D is third to the right of C, D is third to the থার্ড বলেছে তাই তো, D is 1 2 3 থার্ড টু দ্য রাইট অফ সি, এই পার্টগুলো। এইবারে তাহলে আমরা ই যেহেতু এই পয়েন্টে বসবে না, তাহলে ই কে এখানে বসাই, ই যদি এখানে বসে বি এর ডান দিক মানে বি হচ্ছে বাঁ দিকে, 1 2 করে বি বসানোর জায়গা নেই, বি বসানোর জায়গা নেই। এইবারে ই কে তো আমরা যদি এখানে বসাই, তাহলে দেখো তো 1 2 ছেড়ে বি এখানে বসতে পারে বাঁ দিকে, পারে কি না? এইবারে দেখো তাহলে ই এখানে বি এখানে, এইবারে সি আর ডি এর মাঝে দুজন, সি এর ডান দিকে ডি, তাহলে সি সি এই দুজন ছেড়ে ডি এখানে, হয়ে গেল সব ক্লিয়ার? দেখো যা যা বলেছে এবার মিলিয়ে নাও, এফ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এ, এফ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এ অ্যান্ড সেকেন্ড টু দ্য রাইট অফ জি, জি এর ডান দিকে 2 নম্বর, ই ইজ থার্ড টু দ্য লেফট অফ বি, ই 1 2 3, ই ইজ ভুল হলো ভুল হলো ভুল হলো ভুল হলো, ই ইজ থার্ড টু দ্য লেফট অফ বি। আচ্ছা বিটাকে এখানে বসাও, ইটাকে এখানে বসাও, কিন্তু ই এখানে বসবে না, ভুলটা ধরতে পারোনি তাই তো? আমি এখানে কি বসিয়েছিলাম বি, এখানে কি বসিয়েছিলাম ই, এটা চলতে পারতো, কিন্তু বলা আছে আমি ভুল লিখেছি কোথায়, ই ইজ থার্ড টু দ্য রাইট অফ বি, বি এর ডান দিকে ই, তাহলে বি এর ডান দিকে বি যদি এখানে বসে, তাহলে 1 2 করে ই এখানে, ঠিকই ছিল, ই ইজ থার্ড টু দ্য রাইট অফ বি, মিলেছে একদম, না ঠিকই আছে তাহলে, আর সি হচ্ছে সি এর ডান দিকে ডি, না ঠিক আছে পুরোটা ঠিক আছে, পুরোটা ঠিক আছে, এইখানটায় ইটা বসবে না ওই ট্রায়ালটা মাথায়। অবশ্যই আমি আরেকবার করে দিচ্ছি, পুরোটা মুছে দরকার হলে মোছার দরকার নেই, অন্যভাবে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। দেখো এবার টোটাল কজন, 7 জন, 1 2 3 4 5 6 7 ফর এক্সাম্পল। এইবারে দেখো সবাই সেন্টার ফেসিং, এটা দেখো আমি আর রিপিট করছি না, এটা আমরা অলরেডি করে এসেছি। এইবারে কি বলা আছে না, প্রথম পয়েন্ট, এফ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এ, ধরো একে এখানে বসালাম, রাইট লেফট, এফ ইজ সেকেন্ড টু দ্য লেফট, এফ ইজ সেকেন্ড টু দ্য লেফট অফ এ, তাহলে 1 2 এফ এখানে, and second to the right of G, F is second to the right of G, F যদি G এর ডান দিকে হয়, G F এর কোন দিকে, বাঁ দিকে, হলো? এবারে কি বলা আছে, E is third to the right of B, E B এর ডান দিকে 3 নম্বর, কিন্তু E হচ্ছে F এর নেবার নয় and is not an immediate neighbor of F, তাহলে E এর পজিশন এটা বাদ, E এর পজিশন এটা কিন্তু বাদ, এর পজিশন কিন্তু এটা বাদ, তাহলে এমন ভাবে বসাতে হবে বি এর ডান দিকে দুজন ছেড়ে ই বসবে, আর বি ইজ থার্ড টু দ্য রাইট অফ সি। তাহলে চলো আমরা যদি এখানে বি কে বসাই, ফর এক্সাম্পল এখানে ই বসবে না, বি তো বসতে পারে, বি তো বসতেই পারে, বি এর ডান দিকে দুজন ছেড়ে 1 2 ছেড়ে কে বসবে, ই, হলো? ইজ ইট ক্লিয়ার? এইবারে দেখো আর দুটো পজিশন সি আর ডি, এমন ভাবে তুমি সি এর ডান দিকে ডি, দেখো তো সি কে যদি এখানে বসাও, দেখো এটা রাইট এটা লেফট তাই তো, এখানে ডি, সবগুলো পেয়ে গেলাম, যেখানে খুশি শুরু করা যায়,
ক্লিয়ার? এবারে এখান থেকে যা খুশি প্রশ্ন করতে পারে আমরা তার উত্তর কিন্তু প্রোভাইড করতে পারবো। তাহলে অলরেডি আমরা প্রথমে একটা লিনিয়ার করলাম, তারপরে 7 জন নিয়ে একটা সার্কেল করলাম। এবারে আমরা পরের কোশ্চেনটা একটু দেখবো। 8% বলেছিলাম 8 দিয়ে সব থেকে বেশি কোশ্চেন আছে। ললিত, মিতা, নকুল, ওমি, পাবন, কমল, রজত and সুমন are sitting on the circular table facing the center. নকুল sits second to the left of, সবাই সেন্টার ফেসিং। নর্মাল কোশ্চেন। চলো বেসিক কোশ্চেন আমি আবার বলেছি, যা প্রথমে ইন্ট্রোডাকশন দিয়েছি সেই ইন্ট্রোডাকশনের ভিত্তিতে বেসিক টাইপ অফ কোশ্চেনগুলো আমি তোমাদেরকে আগে দেখাবো, তারপরে ধীরে ধীরে আমরা স্ট্যান্ডার্ড কোশ্চেনে ডে বাই ডে যাবো। ওকে, চলো দেখে নেওয়া যাক সেটা কোশ্চেনটা আমরা। আটজন তো? ওয়ান টু অপোজিট হবে, তার মানে 8 জন বা 6 জন থাকলে এগুলো অপোজিট পজিশন হয়, সবাই সেন্টার ফেসিং। ওকে, কি বলা আছে প্রথম পয়েন্ট, নকুল সিট সেকেন্ড টু দ্য লেফট অফ সুমন। যে কোনো জায়গা থেকে আমরা শুরু করতে পারি। ফর এক্সাম্পল জেনারেলি আমরা এখান থেকে শুরু করি, তো আমি এখানে শুরু করলাম, কালারটা একটু চেঞ্জ করে। আচ্ছা, সবগুলোর আমি ক্যাপিটাল লেটার নিয়ে নিচ্ছি। হ্যাঁ, সুমন এখানে বসলে নকুল ইজ সেকেন্ড সেকেন্ড টু দ্য লেফট অফ সুমন। 1 2 নকুল। ইজ ইট ক্লিয়ার অর নট? নেক্সট যাব, only 2%, only 2% sit between সুমন and মিতা। সুমন আর মিতা মাঝে মাত্র দুজন বসবে, কে কোন দিকে জানি না। তার মানে মিতার পজিশন আইদার এখানে, নট শিওর, কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম, অথবা এদিক থেকে ছাড়লে এই জায়গাটা। মিতা তাহলে এই দুটো জায়গা ছাড়া অন্য কোথাও বসতে পারবে না। এই পয়েন্টটা তোমরা মাথায় নাও না, আমি ক্লু দিচ্ছি, এভাবেই ভাবলে এগুলোকেই তোমাকে ধীরে ধীরে কপি করে নিজের মতো করে অ্যাপ্লাই করতে হবে। তার মানে মিতা এখানে বসতে পারে অথবা এখানে বসতে পারে। তার মানে এটা ক্লিয়ার হলো, অন্য পজিশন গুলো মিতার জন্য ভুল, যদি কোনোভাবে সেটা চলে আসে সেটা আমরা ভুল করছি ধরে নিতে হবে। নেক্সট, only 2% সিট বিটুইন সুমন and মিতা। পাবন সিট সেকেন্ড টু দ্য রাইট অফ মিতা। আবার পাবন সিট সেকেন্ড টু দ্য রাইট অফ মিতা, এটা ফিক্সড করা আছে। তার মানে মিতা যদি এখানে বসে পাবন এখানে, মিতা যদি এখানে বসে তাহলে পাবন এখানে। তাহলে পবনের পজিশন এখনো কোশ্চেন মার্ক এই জায়গা, অথবা পাবন এই জায়গাতেও বসতে পারে কিনা এখনো অবধি অ্যাজ পার মিতা ওই জায়গাটা কনফার্ম না করলে আমরা পাবো না। নেক্সট, পাবন সিট সেকেন্ড টু দ্য রাইট অফ মিতা। দ্য নাম্বার অফ পার্সন সিট বিটুইন পাবন আর মিতা ইজ সেম। পাবন আর মিতার মাঝে অলরেডি কজন দেখতে পাচ্ছি গো? খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, একজন। কি বলা আছে, দ্য নাম্বার অফ পার্সন সিটস বিটুইন পাবন এন্ড মিতা ইজ দ্য সেম, মানে একজন, অ্যাজ দ্য নাম্বার অফ পার্সন সিট বিটুইন মিতা এন্ড ললিত। তার মানে মিতা আর ললিতের মাঝে, ললিতকে তাহলে এখানে থাকতে হবে কিনা, তাহলে মিতা, কারণ ওদিকে তো সম্ভব নয়, মিতার পবনের মাঝে যজন থাকবে, মিতার ললিতের মাঝে তজন থাকবে। অলরেডি পেয়েছি মিতা আর পবনের মাঝে একজন, তার মানে মিতা আর ললিতের মাঝেও একজন। যেহেতু মিতার ডান দিকে একজন ছেড়ে পাবন বসে গেছে, তাহলে অবশ্যই মিতার বাঁ দিকে একজন ছেড়ে কে বসবে? ললিত। তার মানে মিতা যদি এখানে হয় সেই হিসেবে ললিত এখানে, আবার মিতা যদি এখানে হয় বাঁ দিকে, তো তাহলে ললিত এখানে, ডিপেন্ড করছে, আমি ওটা লিখলাম না। হলো, ওমি সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ রজত। ওমি সিট সেকেন্ড টু দ্য লেফট অফ রজত। ওমি রজতের বাঁদিকে 2 নম্বরে। কামাল অ্যান্ড ওমি আর নট ইমিডিয়েট নেবার্স। কামাল আর ওমি, তাই তো, এরা পাশাপাশি বসবে না। যাই হোক, আমরা মিতাকে দিয়ে ট্রাই করি, ভুল হলে হবে তখন চেঞ্জ করব, কারণ মিতার পজিশন এই দুটো ছাড়া তো কিছু নয়। আমাকে দেখো, আমি মিতাকে এই জায়গাটা ধরে নিচ্ছি, মিতা এরা দুটো কনফিউশন আছে বলে এটাকে নেব না এখন, আমি মিতাকে এইখানে ধরলাম, এই জায়গাটা। ওকে, কালার চেঞ্জ করে করি, তাহলে আমরা চেঞ্জ করে নিতে সুবিধা হবে দুম করে। কিরকম, হ্যাঁ, এইখানে মিতাকে বসালাম, ফিক্সড করলাম। মিতা এখানে বসলে মিতার ডান দিকে একজন ছেড়ে পাবন কিনা, হলো,
মিতার বাঁদিকে একজন ছেলে ললিত কিনা। ওকে, এবারে কি বলা আছে, মিতা, পাবন, ললিত পেয়ে গেলাম। তারপরে বলে যে এটা সুমন আর মিতা, তো সুমন সুমন মিতা, এটা এস আর এম, আচ্ছা ওটা তো করে নিয়েছি, এটাও কাজে লাগিয়ে নিয়েছি। এইবারে দেখো ও এর ডান দিকে একজন ছেড়ে আর একটাই রাস্তা, ওকে এখানে বসাও, আর কে এখানে বসাও। আর কি বলেছে, কে ও এর পাশে বসবে না, কে আর ও পাশাপাশি বসবে না, একটা জায়গা পড়ে আছে। হলো, মিলে গেছে, মিলে গেছে। এবারে প্রশ্ন, স্যার আপনি মিতাকে এখানে নিলেন মিলে গেল, এটা কপাল, তার থেকে আমার ইনটিউশন। কিন্তু একটা ক্লু তোমাদেরকে দিয়েছি, ভালো করে বোঝো। যেহেতু এখানে দুজন মিলে লড়াই চলছে, এটা ডিস্টার্ব হওয়ার চান্স বেশি। যেহেতু এখানে দুজনের চান্স আছে, তাই এটা ডিস্টার্ব হওয়ার চান্স আছে। হতে পারে ওখান থেকেও হতে পারে, আবার বলছি হবে না এই গ্যারান্টি দেওয়া যায় না। বাট আমাকে যখন ট্রায়াল করতে হচ্ছে, এমন কোনো ক্লু দেয়নি যেখান থেকে ডাইরেক্টলি চলে যেতে পারবো, সেক্ষেত্রে আমাদের ট্রায়ালটা করলাম মিতার এই দুটো জায়গার মধ্যে। এখানে অলরেডি লড়াই বেশি আছে, দুজনের লড়াই আছে, তাই ওই জায়গা থেকে ভিড়ভাড়টা থেকে একটু সরে এলাম। আমি সরে এসে আমি কি করলাম, আমি ফাঁকা জায়গায় মিতাটাকে বসালাম, বসিয়ে সেই অনুযায়ী সিকোয়েন্স সাজানোর চেষ্টা করলাম। চলো এবারে মিলিয়ে নেই কোথাও কোনো ভুল হচ্ছে কিনা, পুরো পয়েন্টটা দেখে নেওয়া যাক। কি বলা আছে, নকুল সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ মিতা, নকুল সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ সুমন। ঠিক আছে, সুমনের রেসপেক্টে নকুল বসে আছে। ওকে, সুমনের রেসপেক্টে নকুল, অনলি 2% সিট বিটুইন সুমন এন্ড মিতা, সুমন আর মিতার মাঝে দুজন বসে আছে। ওকে, তারপরে কি বলা, সুমন আর মিতার মাঝে দুজন, পাবন সিট সেকেন্ড টু দ্য রাইট অফ মিতা, মিতার রেসপেক্টে পাবন দেখো ডান দিকে 2 নম্বরে, কোনো ডান দিক মাদিক ভুল হচ্ছে কিনা চেক করে নেবে। অফ মিতা, দ্য নাম্বার অফ পার্সন সিট বিটুইন পাবন এন্ড মিতা ইজ দ্য সেম অ্যাজ দ্য নাম্বার অফ পার্সন সিট বিটুইন মিতা এন্ড ললিত। দেখো মিতা আর পবনের মধ্যে যজন আছে, মিতা আর ললিতের মধ্যেও ঠিক ততজনই আছে, সেম পার্সেন্ট না, ততজন। তার মানে ললিত আর পবনের ঠিক মাঝখানে কে বসে আছে, মিতা। তারপরে কি বলা আছে, as the number of persons seated between Mita and Lalit. Omi sits second to the left of Rajat. Omi sits second to the left of Rajat. কোথায় গেল, ওমি সিট সেকেন্ড টু দ্য লেফট অফ রাজাত। দেখো তো ওমি সিট সেকেন্ড টু দ্য লেফট অফ রাজাত মিলেছে কিনা, হয়ে গেল। ওমি সিট সেকেন্ড টু দ্য লেফট অফ রাজাত, কামাল এন্ড ওমি আর নট ইমিডিয়েট নেবার্স। দেখো কামাল আর আমি পাশাপাশি বসেনি। এবার এখান থেকে যাই প্রশ্ন দিক তুমি করতে পারবে। ট্রায়ালের জায়গাটাও বারবার বলে দিয়েছি, আশা করি বোঝাতে পারলাম। এই জিনিসগুলো ক্লুগুলো তোমাদের ধীরে ধীরে কাজে লাগবে, এটুকুই আশা রাখি। চলো আমরা এগিয়ে যাব নেক্সট কোয়েশ্চেনে। যাই হোক, এবারে আমরা আবার আমাদের পরের কোশ্চেনটা তাহলে দেখে নেওয়া যাক, সেটা কিরকম। আচ্ছা কি হলো, 4 নম্বর কোশ্চেন কোথায় গেল, 3 একটু নাম্বার, আচ্ছা 4 নম্বরটা এখানে আছে। আগে 4 5 একটু উলট পালট হয়ে গেছে, 4 নম্বরটা আগে করে নেই, তারপর আমরা 5-এ আসবো। ভালো করে দেখবে, 8% বাইট অমিত, বাবলু, চন্দন, দেবু, ইমান, ফারুক, গোপাল এন্ড হরি আর সিটেড অন এ রেক্টেঙ্গুলার। দেখো টাইপ যা যা বলেছিলাম, লিনিয়ার দেখিয়েছি, তারপরে 7 জন নিয়ে সার্কেল দেখিয়েছি, 8 জন নিয়ে সার্কেল দেখিয়েছি, এইবারে 8 জন নিয়ে রেক্টেঙ্গুলার টেবিল। যত রকম টাইপ আমি বলেছি, দিস ইজ দ্য বেসিক ক্লাস অফ সিটিং অ্যারেঞ্জমেন্ট। সেই জায়গাটা কিন্তু তোমাদের সামনে ধীরে ধীরে প্রপারলি তুলে ধরার চেষ্টা করছি। চলো দেখে নেওয়া যাক। 8% by অমিত, বাবলু, চন্দন, দেবু, ইমান, ফারুক, গোপাল এন্ড হরি আর সিটেড অন এ আটজন আছে তো, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ, আর সিটেড অন এ রেক্টেঙ্গুলার টেবিল such that 3% are sitting on the longer side while 1% is sitting on the shorter side. The consecutive alphabetical name, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, the consecutive মানে কি, পরের পর পরের পর, মানে এ বি কনজিকিউটিভ, বিসি কনজিকিউটিভ, সিডি কনজিকিউটিভ। ওকে, এবং সেটা কি হিসেবে, ফার্স্ট লেটার অফ দ্য নেম। তার মানে ধরো এই যে অমিত আর বাবলু এ বি, বা বাবলু আর চন্দন বিসি, সি আর ডি, ডি আর ই এটসেট্রা। ওকে, অ্যাডজাসেন্ট ডাজ নট সিট অ্যাডজাসেন্ট টু ইচ আদার। তার মানে অমিতের বাঁদিকে বা ডান দিকে বাবলু বসবে না, বাবলুর ডান দিকে বা বাঁদিকে অমিত বা কে চন্দন আছে না, চন্দনা বসবে না, চন্দনের বাঁদিকে বা ডান দিকে দেবু বসবে না, দেবুর ডান দিকে বাম দিকে চন্দন বা ইমান বসবে না।
ক্লিয়ার? বলতে পারলাম অ্যান্ড সো অন। অমিত সিটস এক্স্যাক্টলি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এটা, এটা ভুল করে অনেকে বুঝতে। অমিত সিটস এক্স্যাক্টলি অপোজিট টু দ্য ওয়ান হু ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ বাবলু ওয়ার বোথ দ্য অমিত। এবারে আসছি পরের পয়েন্টগুলো বলা আছে, তাহলে চলো আমরা আগে একটু এঁকে নেই এটার। ওকে, দেখো এদিকে তিনজন, সবাই তো সেন্টার ফেসিং, তাই না? ওকে, ভালো করে দেখো, খুব ভালো করে দেখো। 8 persons white Amit, Bablu, Chandan, Debu, Iman, Farooq, Gopal and Hari are seated on a rectangular table such that 3 persons are sitting on the longer side while তিনজন তিনজন করে ফেলেছি। এবারে কি বলা আছে, এই পয়েন্টটা তো তোমাদেরকে বোঝালাম আমি। অমিত সিটস এক্স্যাক্টলি অপোজিট টু দ্য ওয়ান হু ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ বাবলু। আচ্ছা, সেকেন্ড টু দ্য রাইট অফ বাবলু, এইখানে তো কোনো না কোনো সাইডে তাকে বসতে হবে, তিনজনের পার্ট আছে নিশ্চয়ই। তাহলে অমিত, যেখানেও বলা আছে বাবলু, হোয়ার বোথ অমিত অ্যান্ড বাবলু আর সিটিং অন দ্য লঙ্গার সাইড, তাহলে অমিত অমিত সিটস এক্স্যাক্টলি অপোজিট টু দ্য ওয়ান হু ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ বাবলু। ধরো বাবলু যদি এখানে বসে, বাবলুর সেকেন্ডে কে, এটা সেকেন্ড টু দ্য রাইট অফ বাবলু, তার অপোজিটে কে বসবে, অমিত। বলতে পারলাম না, অসুবিধা আছে? অমিত সিটস কোথায় গেল, অমিত সিটস এক্স্যাক্টলি অপোজিট টু দ্য ওয়ান হু ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ বাবলু। বাবলুর ডান দিকে যে 2 নম্বর, তার অপোজিটে অমিত বসবে। ইজ ইট ক্লিয়ার অর নট? নেক্সট, এবারে দেখো, গোপাল ইজ দ্য ইমিডিয়েট নেবার অফ বাবলু। তাহলে গোপাল এখানেও বসতে পারে অথবা এখানে বসতে পারে, গোপাল এখানেও বসতে পারে, তাহলে গোপালের জায়গায় এটা হতে পারে অথবা এটা হতে পারে, নট শিওর। ইমিডিয়েট নেবার অফ বাবলু, ডান দিক বাদিক বলেনি বলে, ঠিক আছে। গোপাল সিটস ইজ দ্য ইমিডিয়েট নেবার অফ বাবলু। ফারুক সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ গোপাল। ফারুক সিটস সেকেন্ড টু দ্য লেফট, ফারুক সিটস কি বলেছে, ফারুক সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ গোপাল। গোপালের বাঁদিকে একজন ছেড়ে ফারুক, তাহলে গোপাল যদি এখানে বসে তাহলে ফারুক এখানে, গোপাল যদি এখানে বসে তাহলে ফারুক এখানে বসবে। নেক্সট, পরে তাহলে ফারুকের পজিশন আইদার এটা অথবা এটা। ওকে, ফারুক, ফারুক সিট সেকেন্ড টু দ্য লেফট অফ গোপাল অ্যান্ড ফোর্থ টু দ্য রাইট অফ চন্দন, ফোর্থ টু দ্য রাইট অফ চন্দন। দাঁড়াও, 1 2 3 4, চন্দনের ডান দিকে তিনজন ছেড়ে ফারুক, এটা সিকোয়েন্স। তাহলে দেখো তো 1 2 3 4 5 6 7, এখান থেকেই পেয়ে যাওয়া যাবে। আচ্ছা, ফারুকের রেসপেক্টে বাঁদিকে যদি আমরা এখানে ফারুক বসে 1 2 3 4, চন্দন বসানোর জায়গা আছে। ওকে, কিন্তু ফারুক যদি এখানে বসে, ফারুকের বাঁদিকে 1 2 3 4, সেই জায়গাটাও আছে। ওকে, নেক্সট, পরে আসছি। ফোর টু দ্য রাইট অফ চন্দন। দেবু সিটস ইমিডিয়েট রাইট অফ হরি। দেবু হরির ঠিক ডান দিকে বসে। আবার দেখো, এই জায়গায় দুজন যখন আমার সিস্টেম প্রবলেম করছে, তাহলে আমরা গোপালকে এখানে ধরে নিই। ওকে, গোপাল এখানে বসলে ফারুক এখানে বসতে বাধ্য। ফারুক এখানে বসলে 1 2 3, 1 2 3 ছেড়ে চন্দন এখানে। ওকে, চন্দন, এইবারে কি বলেছে, গোপাল অ্যান্ড ফোর টু দ্য রাইট অফ চন্দন, রাইট অফ চন্দন, ঠিকই আছে, রাইট অফ চন্দন। দেবু সিটস ইমিডিয়েট রাইট অফ হরি। তাহলে আর তো দুটো জায়গা পড়ে আছে, দুজন পাশাপাশি বসবে ইমিডিয়েট, তাহলে দেবু সিটস এখানে হরি বসাও, তাহলে এখানে দেবু বসে গেল। বাকি আছে কে, বাকি আছে কে, এ বি সি ডি সি বাকি আছে, সি চন্দন বসে গেছে, এ বি সি ডি ই এফ জি ই বাকি আছে।
বসে গেল। এইবার একবার আমরা চেক করে নেবো আমাদের কোনো সিস্টেম ভুল আছে কিনা। পাশাপাশি এ বি সি ডি এ বসেনি তো, দেখো তো ডি এর পাশে পি সি আর ই বসেনি, এর পাশে বি বা এ বসেনি, এফ পাশাপাশি ই এফ জি পাশাপাশি হয়ে গেছে। তাহলে দেখো আমার থিওরি আবার একবার ভুল প্রমাণ হলো। কোন জায়গাটা? এফ কে এখানে ধরে করেছিলাম, তাহলে আমাকে কি করতে হবে, আমি অন্য কালি দিয়ে করি। এটার ক্ষেত্রে যেহেতু বলেছে, যে বললাম এটা হচ্ছে ক্রস চেক, এটা হচ্ছে ক্রস চেক। তাহলে দেখো আমরা এখানে এফ কে করবো, কোথায় কাকে বলে, ফারুককে এখানে বসাবো, জি কে এখানে বসালে, আচ্ছা জি এর রেসপেক্টে, জি এর রেসপেক্টে বাঁদিকে ফারুক ছিল, ঠিক আছে। তাহলে আমরা জি কে এখানে ধরি, জি যদি এখানে হয়, জি এর রেসপেক্টে একজন ছেড়ে বাঁদিকে কে বসবে, ফারুক হলো। ফারুকের রেসপেক্টে বাঁদিকে তিনজন ছেড়ে, 1 2 3 ছেড়ে, তাহলে এই জায়গাটা তখন কি হয়ে যাবে, চন্দন, তাই তো। ফারুকের রেসপেক্টে এই জায়গাটা চন্দন, এখানটা ফারুক, তাহলে জি তারপরে ফারুক, বি তো ফিক্সড আছেই, বি তো এখানে ফিক্সড, এখানে বসলো। তারপরে কে থাকলো, ডি বসবে কোথায়, ডি হচ্ছে এইচ এর, ডি এর ডান দিকে এইচ, ডি এর ডান দিকে এইচ, জাস্ট আ মিনিট, ডি এর ডান দিকে এইচ, আমার দুটো জায়গা লাগবে, এ তো ফিক্সড, ডি এর ডান দিকে এইচ, কি বসে আছে, ডি এর ডান দিকে এইচ, এ ফিক্সড এফ ফিক্সড, ডি এর ডান দিকে এইচ কোথায় বসাবো, আচ্ছা ইটা তো পরে লিখেছিলাম, ডি এর ঠিক ডান দিকে এফ এখানে বসে আছে, তাহলে এর পাশে এই জায়গাটা তো আমার ফারুক নয়, ফারুক তো ওখানে বসছে, ইয়েস, তাহলে এই জায়গাটা বসে যাবে কে, টি, টি এখানে বসলে ডি এর ডান দিকে এইচ এখানে, তাহলে পড়ে আছে কে, ই, ই বসে যাবে এখানে। ওকে, আমি এবারে প্রথমবার করে আবার বলছি, আগের প্রশ্নে যে থিওরি বলেছিলাম, কেন এই জায়গাটা ট্রাই করেছিলাম, এক্ষেত্রে কিন্তু সেই জায়গায় মিস করলাম। এই জন্য অ্যাপারেন্টলি আমার প্রথম পার্টটা কি তোমাদের ঠিক মনে হবে, বাট না, একবার তোমাকে তাড়াহুড়া করে ক্রস চেক করে নিতে হবে, খুব ফাস্ট করে নেবে কোনো জায়গা ভুল হচ্ছে কিনা। স্যার এটা আপনি কেন দেখালেন, আবার বলছি এটা কেন দেখালেন, বিকজ পরীক্ষার হল বলো বা প্র্যাকটিসের সময় একটা স্টুডেন্টকে যা যা করতে হবে আমি নাটক করে হোক বা রিয়েলিটিতে হোক সেটাই দেখানোর চেষ্টা করছি। তাহলে আলটিমেটলি ছকটা কি দাঁড়াচ্ছে, আমরা ছোট্ট করে এঁকে নেই, আমরা এখানে একটু ছোট করে নিচ্ছি, 1 2 3 4 5 6 7 8, তাহলে এই জায়গাটায় ই, এর পরে হচ্ছে জি, জি এর পরে হচ্ছে বি, বি এর পরে হচ্ছে এফ, এফ এর পরে হচ্ছে তোমার এইচ, এইচ এর পরে ডি, ডি এর পরে এ, আর এখানটায় হচ্ছে সি। দেখো এখন আর এটা হচ্ছে আলটিমেট অ্যান্সার, এখন আর কোনো দুটো অ্যালফাবেট মানে কনজিকিউটিভ অ্যালফাবেট পাশাপাশি নেই, বাদ বাকি সমস্ত শর্ত এখানে ম্যাচ করেছে। আগের ক্ষেত্রে ওই শর্তটা ডিসম্যাচ করছিল, তাই এটা আমরা ভুল, কিন্তু এই প্রবলেমও আমাদের হবে, তখন তোমাকে খেয়াল রাখতে হবে, বিকজ মোস্ট অফ দ্য কেসে তোমাকে ট্রায়াল অ্যান্ড এরার সিস্টেমের মধ্যে দিয়েই যেতে হবে, মোস্ট অফ দ্য কেসে তোমাকে ট্রায়াল অ্যান্ড এরার সিস্টেমের মধ্যে দিয়েই যেতে হবে। তো যাই হোক, আমরা অলরেডি টাইপগুলো দেখিয়ে চলেছি, এবারে আসবো 5 নম্বরে। দেখে নাও কি আছে, 6 পার্সনস, এখানে 6 জন আছে, এবিসিডি ই অ্যান্ড এফ সিটিং অ্যারাউন্ড এ ট্রায়াঙ্গেল, প্রথমে বলিনি তাই তো, স্কোয়ার বলেছিলাম, সব বলেছিলাম, ট্রায়াঙ্গেল বলা হয়নি, তাহলে ট্রায়াঙ্গেলও হতে পারে। চলো এটা আমরা কিভাবে করব একটু দেখে নেওয়া যাক। বলা যায় 6% দ্যাট ইজ এ বি সি ডি ই অ্যান্ড এফ আর সিটিং অ্যারাউন্ড এ ট্রায়াঙ্গুলার টেবিল ফেসিং দ্য সেন্টার, সবাই সেন্টার ফেসিং, three of them sitting at the corner and 3 of them sitting at the middle of the sides of the table, but not necessarily in the same order. B sits to the immediate left of E, who is, মাথায় রাখবে যার পাশে হু থাকে সেই হু, E who is মানে E sits at the corner of the table, one person sits between B and C who is not মানে C is not a neighbor of E, D sits second to the left of C, one person sit between A and F when counted from the left of. ওকে, চলো দেখা যাক, আঁকতে হবে কি ট্রায়াঙ্গেল, তাই তো।
কজন আছে বলেছে, কর্নারে কজন আর সাইডে। ওকে, এবারে দেখো, 3 of them sitting at the corner and 3 of them at the middle of the sides. B sits at the immediate left of E. Who sits at the corner? তাহলে E কে এখানে বসাই। B sits to the immediate left of E, তাহলে B অবশ্যই এখানে of the table. One of the person sits between B and C, who is not the neighbor of E. B আর C এর মাঝে একজন, তাহলে সেটা সিটা এখানে হতে পারে অথবা এখানে হতে পারে, কিন্তু সি হু ইজ নট দ্য নেবার অফ ই, তাহলে সি এখানে বসবে না, তাহলে সি কে এখানে বসাতেই হবে। দেখো বি আর সি এর মাঝে একজন আছে সেক্ষেত্রে। ওকে, ডি সিট সেকেন্ড টু দ্য লেফট অফ সি, ডি সিট সেকেন্ড টু দ্য লেফট অফ সি, তাহলে ডি এখানে বসে যাবে সেকেন্ড টু দ্য লেফট অফ সি। দেখো রাইট লেফটটা লিখে রেখেছি বলে আর আমাকে ভাবতে হচ্ছে না, কেস টাইমটা খাচ্ছে না। ডি ইজ ডি সিট সেকেন্ড টু দ্য লেফট অফ সি। ওয়ান পার্সন সিটস বিটুইন এ অ্যান্ড এফ, এ আর এফ এর মাঝে একজন বসবে, তাহলে এইটুকু যদি বলতো এ এখানে এফ এখানে বা ভাইসি ভার্সা হতে পারতো, কিন্তু বলাই আছে এফ হোয়েন কাউন্টেড ফ্রম দ্য লেফট অফ এ, তার মানে এ এর বাঁদিকে এফ, তার মানে তখন আমাকে এ কে এখানে বসাতে হবে, এফ কে এখানে বসাতে হবে। আচ্ছা বলো তো এই সিটিংটা রেল বা সিজিএল, না আসার কি আছে পরে দেখছি। আমি আবার রিপিট করছি, কোথাও ভুল আছে কিনা আমরা ক্রস চেক করে নেই একটু। এই ক্রস চেকটা কিভাবে করব, আবার কি কি বলা আছে একটু আগেও আমরা দেখিয়েছি। ক্রস চেক না করলে ভুল থেকে যাওয়ার চান্স থাকে, আগে দেখেন এখানে কোনো ভুল আছে কিনা। কি বলা আছে, ভুল থাকতেই পারে। 3 অফ দেম এগুলো হয়ে গেছে। মূল পয়েন্টটা কোথায় আছে, পি সিটস টু দ্য ইমিডিয়েট, বি সিটস টু দ্য ইমিডিয়েট, সরি বি নয়, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, বি সি ইমিডিয়েট লেফট অফ ই, ই এর ঠিক বাঁদিকে বি আছে কিনা, ই এর বাঁদিকে বি আছে কিনা, হলো বি সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ ই, হু ইজ মানে ইজ সিটস এট দ্য কর্নার, ই কর্নারে বসেছে কিনা, হলো অফ দ্য টেবিল। ওয়ান পার্সন সিট বিটুইন বি অ্যান্ড সি, বি আর সি এর মাঝে একজন বসবে, অ্যান্ড সি হু ইজ নট এ নেবার অফ ই, কিন্তু সি কোনো মতেই ই এর পাশে বসবে না, ই এর পাশে বসেনি। দেখো সি এখানে বসলো, যেটা বি আর সি এর মাঝে একজন কিনা, ওকে নেবার অফ ই। ডি সির সেকেন্ড টু দ্য লেফট অফ সি, তাহলে সি যেহেতু এখানে বসেছে তার রেসপেক্টে দেখো এটা বাঁ দিক, তাহলে বাঁ দিকে গেলে ডি এখানে কিনা, ডি এখানে কিনা। এবারে বলেছে এ আর এফ এর মাঝে একজন, এটা বলা মানে এ এখানে এফ এখানে বা উল্টোটা হতে পারতো, কিন্তু বলেছে এ থেকে তোমাকে বাঁ দিকে কাউন্ট করতে হবে এফ এর পজিশন, তাহলে এ এখানে এফ এখানে। আশা করি এটা আর ক্রস চেকিং এ আমরা দেখে নিলাম আমাদের পুরো সিকোয়েন্সটা ঠিক আছে। সোজা কঠিন ম্যাটার না, ক্রস চেকিংটা ম্যাটার করছে। আর কি কোনো কনফিউশন থাকলো, তো সময় লাগে বুঝে নিতে হয়, ডোন্ট ওরি। এগিয়ে যাব পরে কোশ্চেনে। 4 নম্বর হয়ে গেছে, কোশ্চেন নাম্বার 6। একটু স্ট্যান্ডার্ড বাড়লো, একটু হালকা স্ট্যান্ডার্ড। মানে ব্যাপারটা হচ্ছে ওই মাছ ভাত থেকে এবারে মাংস খাওয়া শুরু হচ্ছে। প্রথমেই খাসি নয়, খাসি হচ্ছে সহজ পাচ্য নয়, তাই আমরা প্রথমে মাংস, মানে প্রথমে কি বলবো মাছ, মাছের পরে স্টু, চিকেন, চিকেনের স্টু, স্টু এর পরে হচ্ছে চিকেনের মশলাদার খাওয়া দাওয়া, তারপরে আসে কি, তারপরে মাটন বা এটসেট্রা। ঠিক সেই রকম ভাবেই ধীরে ধীরে আমরা এগোবো, হজম করার শক্তি অনুযায়ী জিনিসটাকে আমরা দেখব। কি আছে, ABCD EFG and H are sitting in a circle but not necessarily in the same order. হলো some are facing towards the center and some are facing towards outwards. তার মানে কজন কজন বলেনি, কোথাও কোথাও বলে দেবে 4 জন আউট 4 জন সেন্টার, এখানে সেটা ফিক্সড নেই, তাহলে আমাকে সেটা খুঁজে বের করতে হবে। চলো খুঁজে বের করার চেষ্টা করি, তার আগে আসি সার্কেল তো
এখানে কিন্তু রাইট লেফট লিখতে পারবো না এখন। কেন পারবো না? কারণ কোন পজিশনটা সেন্টার কোনটা আউটার আমি তো জানি না। তাহলে কি দাঁড়াচ্ছে আমার, সি সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ বি। স্যার তাহলে কিভাবে আপনি ব্যাপারটাকে ট্যাকেল করবেন? সি সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ বি অ্যান্ড ইমিডিয়েট রাইট অফ এ। তার মানে সি এ আর বি এর মাঝে কিনা, কিন্তু বলেছে সি সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ বি, বি এর ডান দিক আর এ এর ডান, সি সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ বি অ্যান্ড ইমিডিয়েট রাইট অফ এ, লেফট অফ বি রাইট অফ, ভুল হচ্ছে আমার, একটু ভুল হচ্ছে, একটু দাঁড়া 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 দাঁড়া। সি সিটস কোথায় গেল, সি সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ বি। দেখো সি বি এর ঠিক বাঁদিকে আছে কিনা, সি সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ বি অ্যান্ড টু দ্য ইমিডিয়েট রাইট অফ এ। তাহলে সি এ বি এর মাঝে থাকবে। কি বুঝলাম এখান থেকে, সি এর ফেসিং পাবো না, এ বি এরও ফেসিং পাবো না, কিন্তু এ বি এই দুইজন সেম ফেসিং। এ যদি আউট ফেসিং হয় বিও আউট ফেসিং, এ যদি সেন্টার ফেসিং হয় বিও সেন্টার ফেসিং। বলতে পারলাম? এই পয়েন্টটা থেকে এটা ডিরাইভ করে নিলাম। নেক্সট, সি ফেসেস আউটওয়ার্ডস, আর সি কিন্তু আউটওয়ার্ড, সি যেখানেই থাকুক সে আউটের দিকে আউটওয়ার্ড থাকবে। স্যার তাহলে এবিও আউটওয়ার্ড হতে পারে, নাও পারে, এখন বলতে পারবো না, কারণ সি এর ডান দিক বাঁ দিক বলেনি, এবি ডান দিক বলেছে। পি অ্যান্ড জি সি অপোজিট টু ইচ আদার অ্যান্ড ফেসেস ইন দ্য সেম ডিরেকশন। বি আর জি, ফর এক্সাম্পল বি কে এখানে বসালে জি কে এখানে, এটা কনফার্ম। আর সেম ডিরেকশন, বি জি সেম ডিরেকশন, সেম সেম সেম, মানে দুজনে আউটওয়ার্ড অথবা দুজনে ইনওয়ার্ড। আচ্ছা বি যদি এখানে বসে তাহলে সি এখানে এখানে বা এই জায়গাটা আসবো, সেটা পরে আসছি, দরকার নেই। বি ইজ দ্য সেম ডিরেকশন, বি ইজ আ নেবার অফ ডি, আবার বি ডি এরও নেবার, তাহলে এখানে বসালে বি এর ডান দিকে ডি কে বসাতে হবে কিনা, কারণ বি এর একটা দিক তো সি কনফার্ম। বি ইজ দ্য নেবার অফ ডি, ডি অ্যান্ড হিজ নেবার্স, ভালো করে বোঝো, ডি অ্যান্ড বোথ হিজ নেবার্স, মানে আমি এবং আমার দুই নেবার, আমার তো দুদিকটা ডান দিক বাঁ দিক সবাই, তাহলে ডি অ্যান্ড বোথ হিজ নেবার্স ফেসেস টুয়ার্ডস দ্য সেন্টার। তার মানে ডিও সেন্টার ফেসিং, তার মানে বিও সেন্টার ফেসিং, না সি নয়, এই দিকে যে থাকবে ডি তাহলে সেন্টার ফেসিং, এটা ক্লিয়ার, এবং বিও সেন্টার ফেসিং। কি বলেছে দেখো, ডি ডি অ্যান্ড বোথ হিজ নেবার্স, ডি অ্যান্ড বোথ হিজ নেবার, আমার নেবার সার্কেলের ক্ষেত্রে দুজন হয়, ডান দিক বাঁ দিক, ঠিক আছে, এরা ডি অ্যান্ড বোথ হিজ নেবার্স ফেসেস টুয়ার্ডস দ্য সেন্টার। তার মানে ডি তার একজন নেবার তো বি অবশ্যই, ওকে, তার মানে এ পাশে যে এরা দুজন সেন্টার ফেসিং, বি যেহেতু সেন্টার ফেসিং এও তাহলে সেন্টার ফেসিং, একদম সেন্টার ফেসিং, সেন্টার ফেসিং, সেন্টার ফেসিং। তাহলে অলরেডি বি তো আমরা সেন্টার ফেসিং পেয়েই গেলাম, রাইট লেফট, তাহলে জিও সেন্টার ফেসিং, কারণ সেম ডিরেকশনে বলেছে। তাহলে এটা বি এখানে হলে বি এর কোন দিকে, তাহলে ডি ডান দিকে পেয়ে গেলাম, দেখো এখান থেকে পেয়ে গেলাম বি এর ডান দিকে। আচ্ছা ডিও তো সেন্টার ফেসিং, ভালো কথা। আচ্ছা পিডি, পিডি, আচ্ছা বি এর বাঁ দিকে সি, তাহলে এই জায়গাটা সি, সি হচ্ছে আউট ফেসিং বলাই আছে তাই না, সি হচ্ছে আউট ফেসিং, তারপরে হচ্ছে এ, এ হচ্ছে সেন্টার ফেসিং, পেলাম। এবারে কি বলা আছে দেখো, ফেসেস টুয়ার্ডস দ্য সেন্টার, ই অ্যান্ড এফ সিট টুগেদার অ্যান্ড ফেস ইন সেম ডিরেকশন। ই আর এফ তার মানে পাশাপাশি বসবে, তার মানে পাশাপাশি বসার জায়গা তো এই দুটোই আছে, কিন্তু কে কার কোন দিকে জানি না বলে আমি বসাচ্ছি না। এফ সিট সেকেন্ড টু দা লেফট অফ এইচ, এফ সিট সেকেন্ড টু দা লেফট অফ এইচ, দাঁড়াও, এফ সিট সেকেন্ড টু দা লেফট অফ এইচ,
তার মানে এফ আর এইচ এর মধ্যে একটা জায়গা রাখতেই হবে। এইবারে দেখো আমি যদি এফ কে এখানে বসাই, এফ এইচ করার জায়গা নেই, একমাত্র রাস্তা এফ কে এখানে বসাও, তাহলে এফ আর এইচ এর মাঝে একজন, তাহলে এখানে কে বসে যাবে ই, ই আর এফ পাশাপাশি বলে। এইবারে কি বলা আছে না এইচ এর বাঁদিকে এফ। আচ্ছা এইচ যদি সেন্টার ফেসিং হয় তাহলে বাঁদিকেটা, এইচ যদি আউট ফেসিং হয় তাহলে ডান দিক হয়ে যাবে, তাহলে এইচ এর ফেস পেয়ে গেলাম কিনা, এই সেন্টার ফেসিং হলো। তাহলে কি বলা আছে ই অ্যান্ড এফ সিটস টুগেদার অ্যান্ড ফেসেস ইন দ্য সেম ডিরেকশন। ই আর এফ আউট হলে আউট, সেন্টার হলে সেন্টার। এফ সিট সেকেন্ড টু দ্য লেফট অফ এইচ, এ অ্যান্ড বি ফেসেস টুয়ার্ডস দ্য সেন্টার। আচ্ছা এ বি যে ফেস, এটা না বললেও চলতো, কারণ এ আর বি এর সেন্টার ফেসিং আমরা আগে ডিরাইভ করে নিয়েছি। এখন আমার পড়ে আছে ই আর এফ এর ফেসিং। ই আর এফ এর ফেসিং কি পাবো একটু দেখে নেই, কোথাও একটা মিস্টেক হচ্ছে কিনা। সি পেয়ে গেছি, এ পেয়ে গেছি, বি বলেছে সাম অফ দ্য ফেসিং টুয়ার্ডস হলো সি সিটস ইমিডিয়েট লেফট অফ বি অ্যান্ড টু দ্য ইমিডিয়েট রাইট অফ এ, বি অ্যান্ড জি সিটস অপোজিট টু ইচ আদার অ্যান্ড ফেসেস ইন দ্য সেম ডিরেকশন, বি ইজ দ্য নেবার অফ ডি, বি ডি নেবার, ডি অ্যান্ড দ্য বোথ দ্য নেবার্স, ডি অ্যান্ড, আচ্ছা ডি এর বোথ দ্য নেবার্স পেয়ে গেছি, মিস করছিলাম। ডি এর বোথ দ্য নেবার্স একজন বি, সবাই সেম ফেসিং, তাহলে ই আর এফ আবার সেম ফেসিং পেয়ে গেলাম। তাহলে আমরা আউট অন্য কালি দিয়ে দেখিয়ে দেই, আউট ফেসিং কাদেরকে পাচ্ছি, আউট ফেসিং পাচ্ছি সি আউট ফেসিং, সি আউট ফেসিং, আর কেউ আছে না এফ সেন্টার ফেসিং, তাহলে একজনই মাত্র আউট ফেসিং, বাদ বাকি সবাই সেন্টার ফেসিং বোঝাতে পারলাম। তাহলে এইভাবে কিভাবে স্টেপ বাই স্টেপ কিভাবে প্রত্যেকটা পয়েন্টকে আমরা জটল করছি, কিভাবে পয়েন্টগুলোর সিকোয়েন্সগুলোকে কাট করছি, আশা করি আমি বোঝাতে পারলাম। একটু সময় নিয়ে একটু ডিটেলে করালাম, একটু সময় লাগছে, ধৈর্য ধরে দেখলে অনেকটা জিনিসই আয়ত্ত হবে, যেটা তুমি যে কোনো লঙ্গার ভার্সন অফ সিটিং এ বা পাজেলে তুমি কাজে লাগাতে পারবে, এটুকুই বিশ্বাস। এবারে দেখো 12 people sitting in a row 6, এটা আবার দেখো যা যা বলেছি সব রকম জিনিস নিয়ে এসেছি, যা যা বলেছি সব রকম জিনিস কিন্তু আমরা নিয়ে এসেছি। যাই হোক, তাহলে একটা জিনিস দেখো, আমরা যা যা টাইপ তোমাদেরকে ইনিশিয়ালি বেসিক পার্টে বলেছি সবগুলোই কিন্তু একটা করে গ্লিমস আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। চলো দেখা যাক। বলা আছে 12% আর সিটিং ইন এ রো in two rows বলেছিলাম না 2 rows, 6 people are sitting in each row। আচ্ছা দেখা যাক তাহলে 1 2 3 4, কিছু না বললে জেনারেলি ফেস টু ফেস 1 2 3 4 5, in each row। WC second to the left, second from the left end, যে কোনো একটাতে শুরু করি, কোনো চেঞ্জ হলে দেখা যাবে, কারণ আলাদা কিছু বলেন। WC সেকেন্ড ফ্রম দ্য লেফট এন্ড, আচ্ছা এই লেফট এন্ড থেকে, তাহলে ডাব্লু এখানে কিনা, ডাব্লু সিট সেকেন্ড টু দ্য লেফট এন্ড, এখানে নর্থ সাউথ কিছু বলা নেই তো, একবার দেখে নেই। আচ্ছা আছে, তাক চেঞ্জ করলে তখন দেখা যাবে। ডাব্লু সিট সেকেন্ড ফ্রম দ্য লেফট এন্ড, যদি এই রোতে বসায় লেফট এন্ড 1 2, ঠিক করেছি, ঠিক করেছি ভুল, সেকেন্ড কোথায় গেল, ডাব্লু সিট থার্ড, ডাব্লু সিট সেকেন্ড ফ্রম দ্য লেফট এন্ড 1 2, ডাব্লু এখানটায়, ডাব্লু সিট সেকেন্ড ফ্রম দ্য লেফট এন্ড হলো the one who sits opposite W, তার মানে এই পজিশনটা অপোজিট W sits third to the right of T, তাহলে 1 2 3 T এখানে বসতে বাধ্য কিনা, W এর অপোজিটে যে বসবে সে T এর ডান দিকে 3 নম্বর 1 2 3, মানে W এর অপোজিটে যা থাকবে তার বাঁদিকে 3 নম্বরে T। ওকে, নেক্সট কি বলা আছে, রাইট অফ T, there 3 people sit between R and T, আর আর টি এর মাঝে 3 জন, সোজাভাবে আর এখানে বসতে বাধ্য কিনা সেক্ষেত্রে,
আর আর টি এর মাঝে তিনজন অলরেডি দেখতে পাচ্ছি বিটুইন আর এন্ড টি আর সিট অপোজিট দ্য ওয়ান আর সিটস অপোজিট দ্য ওয়ান হু সিটস 2 প্লেসেস অ্যাওয়ে ফ্রম জে। তাহলে আর এর কার অপোজিটে বসবে? যে জে থেকে 2 প্লেসেস অ্যাওয়ে 2 প্লেসেস অ্যাওয়ে ফ্রম জে 1 2 ওকে 2 places away from J. G sits third to the left of Q. G sits third to the left of Q. পরে ইউজ করব। আচ্ছা চারটে জায়গা লাগবে, 1 2 এখানে হতে পারে, এইখানেও হতে পারে, না আমার কিছু নেই, হতে পারে। G sits third to the left of Q. Who does not Q who does not faces the north direction. তাহলে এই পজিশনে বসবে না নর্থ, তাহলে সাউথ ডিরেকশন হবে। এটা পরে আসছি তাহলে আমরা ইউজ করার জন্য। থার্ড টু দ্য জি সিটস থার্ড, ঠিক আছে, লেফট অফ কিউ। এন সিট সেকেন্ড টু দ্য রাইট অফ এম, এম এর রেসপেক্টে এন ডান দিকে। এন সিট সেকেন্ড টু দ্য রাইট অফ এন, এন সিট সেকেন্ড টু দ্য রাইট অফ এম। এম এন্ড আর ডাজ নট সিট ইন দ্য সেম রো। আচ্ছা এম আর আর সেম রোতে বসবে না, তাহলে এখানে এম এন বসানোর জায়গা নেই, তাহলে একটাই রাস্তা, এম কে এখানে বসাতে হবে, এন কে এখানে বসাতে হবে, এছাড়া রাস্তা আছে? এম আর এন। এইবারে দেখো তাহলে অটোমেটিক্যালি জি আর কিউটা উপরে চলে যাচ্ছে। এবার একটা মজার বিষয়, জি আর কিউ এর মাঝে দুজন থাকবে, তাই তো? ওখানে কি বলা ছিল? জি সিটস থার্ড টু দ্য লেফট অফ কিউ, রাইট লেফট, এটা লিখে নে নাহলে ঘুরে যাবে। তাহলে তোমাকে দেখো এটা ছাড়া কোনো উপায় নেই, এটা কি করতে পারবো? পারবো না, কারণ মাঝে তিনজন হয়ে যাচ্ছে। তাহলে কি করব দেখে নাও, এইখানে কিউ বসাও, এইখানে জি বসাও, হলো? কিউ সি থার্ড টু দ্য লেফট অফ জি। আর দুটো পজিশন পড়ে আছে, এম এন বসে গেছে ওখানে, এম এন আর ডাজ নট সিট ইন দ্য সেম রো। জেড হু ইজ নট এ নেবার অফ এন, জেড এন এর পাশে বসবে না। সিটস টু দ্য রাইট অফ এল, সিটস টু দ্য রাইট অফ এল। ভি সিটস টু দ্য লেফট অফ এস, ভি সিটস টু দ্য লেফট অফ এস। কোথায় ভুল হচ্ছে? এন সিট সেকেন্ড টু দ্য রাইট অফ এম, এম অ্যান্ড আর ডাজ নট সিট ইন দ্য সেম রো, এটা মিলেছে। এম আর এন কি কোথা থেকে ছুটে গেল? আচ্ছা ঠিক আছে দেখে নিচ্ছি, দাঁড়াও। এন সিট সেকেন্ড টু দ্য রাইট অফ এম, এটা হয়েছে। জেড হু ইজ নট এ নেবার অফ এন সিট টু দ্য রাইট অফ এল। আচ্ছা রাইট অফ এল, জেড হু ইজ নট এ নেবার অফ এন, ঠিক আছে, রাইট অফ জেড রাইট অফ এল। দেখো এর এর ডান দিকে আছে, হলো নেবার অফ এন, সিটস দ্য রাইট অফ এল। ভি সিটস দ্য লেফট অফ এস, কিন্তু ভি আর এস, আচ্ছা ভি সিটস, এখানে রাইট লেফট পরের পর কজন আছে বলার দরকার নেই, তাহলে ভি সিটস টু দ্য লেফট অফ এস, তাহলে ভি এখানে এস এখানে, সবগুলো পেয়ে গেছি। এই জায়গা দেখো গুলিয়ে যাচ্ছিলাম, কারণ এতক্ষণ মাঝে কে আমার পজিশনগুলো সবগুলো ঠিক ছিল। এইবারে বলা আছে এই জায়গায় আটকে গেলাম আমরা। জেড এই যে বলেছে জেড হু ইজ নট এন ইমিডিয়েট নেবার অফ এন, জেড এন এর পাশে বসবেই না, কিন্তু সিটস টু দ্য রাইট অফ এল, এল এর ডান দিকে বসবে। কত নম্বর ডান দিকে সেটা তো বলেনি। দেখো এখানে দুটো পজিশন পড়ে আছে, সরি হ্যাঁ, যেখানে এল এর ডান দিকে জেড বসাতে পারলাম, দুটো তো জেড আর এল কে এখানে বসাও, মিলে যাবে। কিভাবে? দেখো এটাই টুইস্ট হচ্ছে এটার। ভি সিটস টু দ্য লেফট অফ এস, এখানে দুটো পজিশন বসে আছে, এস কে এখানে বসাও, ভি কে এখানে বসাও, ইউ উইল গেট ইউর অ্যান্সার। গুড কোয়েশ্চেন। লাস্টে একটা টুইস্ট ছিল, যেখানে ভুল করার জায়গা থাকে বা আটকে যাওয়ার জায়গা, আমিও হল্ট করে গিয়েছিলাম, বাট উত্তরটা এই হল্টিং আসবে পরীক্ষার হলে, একবার রিথিঙ্ক করতে হবে। কারণ আমরা সবসময় নাম্বারিং এ ভাবি, এর এত নম্বর পজিশন, এই এস আর এই যে নাম্বারিংটা বলেনি, সেক্ষেত্রে রাইট লেফটের যে কনসেপ্টটা, সেই জন্যই কিন্তু এই কোশ্চেনটা এখানে দেওয়া। ওকে, তো যাই হোক, এই ছিল আজকে আমাদের পাঠ। আমরা এইভাবে শুরু করেছিলাম আজকে। পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে গেলে বেসিক যে আইডিয়াটা, একজন বিগিনার কেন, যারা করে এসছো এতদিন বাট ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সার সলভ করেছো, তাদেরও ওই জায়গাটায় হেল্পফুল হবে এটুকু আশা রাখি। তার সাথে কি হলো, যা যা আমি বলেছি
প্রত্যেকটার একটা বেসিক কোয়েশ্চেন আমি কিন্তু এখানে পুট করে চেষ্টা করে গেছি সেগুলো সলভ করে দেখানোর। হ্যাঁ স্যার, কোনো কোয়েশ্চেন ছিল না, কোয়েশ্চেন দরকার নেই, কারণ যে কোয়েশ্চেনগুলো এখান থেকে 4টে 5টা 6টা যে প্রশ্নই দেওয়া হোক সেটা কিন্তু তুমি ইজিলি সলভ করতে পারবে আফটার ড্রয়িং দ্য ফিগার। অ্যারেঞ্জমেন্টটা তৈরি করে নেওয়ার পরে কোশ্চেনের অ্যান্সার করাটা আর কোনো অসুবিধা হবে না। ঠান্ডা মাথায় কিভাবে কোশ্চেনটাকে রেডি করবে সেটাই সব থেকে বেশি প্রয়োজনীয়। তো যাই হোক, এই ছিল সিটিং অ্যারেঞ্জমেন্টের বেসিক পার্ট। ধীরে ধীরে ব্যাংকের জন্য বা যে কোনো পরীক্ষার জন্য স্ট্যান্ডার্ড পাজেল আমরা এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে আসব। আশা করি এটা তোমাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। অল দ্য বেস্ট।